হ্যালো, শুনতে পাচ্ছ তো? হ্যালো, হ্যাঁ স্যার, গুড হ্যাঁ স্যার। মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং। স্যার বলছি যে স্যার, ওই আজকে এই ক্লাসটাতে স্যার অভিরুদ্ধার কিছু প্রবলেমের জন্য আজ জয়েন করতে পারছে না। ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নেই। অসুবিধা নেই, ও রেকর্ডিং তো থাকবেই, পাঠিয়ে দেবো। আর ঠিক আছে। স্যার হ্যাঁ, সৌরভ জয়েন করছে স্যার। হ্যাঁ, করুক না, অসুবিধা নেই, করুক, অসুবিধা নেই। তো আমরা যেটা পড়ছিলাম সেটা হচ্ছে আমাদের ফেজার রিলেশনশিপটা পড়ছিলাম। ঠিক আছে। এক minute। আমরা ফেজার রিলেশনশিপটা পড়ছিলাম। ঠিক আছে। ফেজার রিলেশনশিপের মধ্যে আমরা প্রথমে ফেজার ডায়াগ্রাম সম্বন্ধে একটু আইডিয়া নিয়েছিলাম। তারপর আর এল সি সার্কিটগুলো, সেগুলো সম্বন্ধে একটু আইডিয়া নিয়েছিলাম। ঠিক আছে। তো সেইগুলো আমরা একটু ডিসকাশন করেছিলাম। এইগুলো আমাদের করা হয়েছিল আগে, যেখানে আমরা ওই অ্যাভারেজ ভ্যালু, তারপর তোমার ধরো আরএমএস ভ্যালু, এইগুলো নিয়ে ডিসকাশন করেছি। ফর্ম ফ্যাক্টর কি জিনিস, পিক ফ্যাক্টর কি জিনিস, এই ডিসকাশন গুলো আমাদের আগে হয়েছে। ঠিক আছে। ফেজার কি জিনিস, রেজিস্ট্যান্সের যদি একটা থাকে একটা সার্কিটে, তাহলে তার সেক্ষেত্রে আমাদের কি হয় আর কি, মানে রেজিস্ট্যান্স থাকলে তার ফেজার ডায়াগ্রাম কিরকম ভাবে ড্র করতে হয়, এই সমস্ত জিনিসগুলো নিয়ে আমরা আগের দিন আলোচনা করেছিলাম। এবার আমাদের যে পোর্শনটা বাকি থেকে গেছে, ঠিক আছে, যে পোর্শনটা বাকি থেকে গেছে সেই পোর্শনটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আমরা শুধুমাত্র আর এল আর সি কে পড়াশোনা করেছিলাম। ঠিক আছে। ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়ালি আর এল এবং সি কে ইন্ডিভিজুয়ালি আর এল এবং সি কে পড়াশোনা করেছিলাম। তো আজকে আমরা কি করব, ওই সার্কিট গুলোকে যেগুলো ইউজ করেছিলাম সেগুলোকে আমরা এবার মানে কনজুগেট সার্কিট ইউজ করব, মানে আর এল ইউজ করব। ঠিক আছে। তারপরে এল সি ইউজ করব, আর সি ইউজ করব। তো সেইগুলো ছিল হচ্ছে আমাদের, আজকে আমরা সেগুলো নিয়ে চর্চা করব। তো আমাদের যদি ইন্ডাকটেন্সের পার্টটা নাও পড়া হয়ে গিয়ে থাকে, অসুবিধা নেই, কারণ আমরা আবার সেটাকে নিয়ে জানবো। যদি ইয়ের পার্টটা না জানা হয়ে থাকে, ক্যাপাসিটেন্সের পার্টটা জানা না হয়ে থাকে, তাহলেও অসুবিধা নেই, আমরা আবার সেগুলোকে পড়বো। ঠিক আছে। এগুলো চলতে থাকবে, এই রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স এবং এর ডিটেলিং যেগুলো পার্টগুলো থাকে সেগুলো আমরা দেখতে থাকবো, অসুবিধা নেই। ঠিক আছে। তো আজকে এখানে ক্যাপাসিটেন্স পোর্শনটা রয়েছে। ঠিক আছে। তো আজকে থেকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে আর এল সার্কিট থেকে শুরু করব। ঠিক আছে। আমরা আর এল সার্কিটটা দেখবো যে আর এল সার্কিটের কিরকম ফেজার ডায়াগ্রাম আমরা কিরকম ভাবে ড্র করতে হয়। ঠিক আছে। এবং আর এল সার্কিটের যে ক্যালকুলেশন গুলো আছে সেই ক্যালকুলেশন গুলো একটু দেখবো যে আর এল সার্কিটটা কিরকম হয় আর কি। ঠিক আছে। তো তোমরা আমাকে আমি একটা একটা করে জিনিস ড্র করব, একটা একটা করে জিনিস করব, তো তোমরা সেগুলো আমাকে বলতে থাকবে। এগুলো ভেরি ইজি। ঠিক আছে। এগুলো ভেরি ইজি। ফার্স্ট অফ অল আমাকে একটা জিনিস আমাকে বলো যে এই যে ভিটি, আমি প্রথমে দেখো এখানে একটা জিনিস লিখেছি, ভোল্টেজকে লিখেছি। ঠিক আছে। আমি একটা একটা করে সার্কিট এলিমেন্ট নিয়ে ডিসকাস করছি, দেখবে তোমরাও এখান থেকে বুঝতে পারবে। ফার্স্ট অফ অল দেখো, আমি যে সার্কিটে ভোল্টেজ সোর্সটা লিখেছি, দ্যাট ইজ লিখেছি ভি অফ টি। এটা হচ্ছে একটা টাইম ডিপেন্ডেন্ট ভোল্টেজ। ঠিক আছে। টাইম ডিপেন্ডেন্ট ভোল্টেজ। টাইম ডিপেন্ডেন্ট মানে হচ্ছে কি, টাইম ডিপেন্ডেন্ট মানে হচ্ছে টাইমের সাথে এটা ভ্যারি করছে। ঠিক আছে। তো এখানে আমরা কি লিখলাম দেখলাম, দেখো লিখেছি ভিএম cos of omega t। ঠিক আছে। হোয়াট ইজ ভিএম? ভিএম ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু। হোয়াট ইজ cos of omega t? ইট ইজ দ্য নেচার অফ দ্য ওয়েভ ফর্ম। ওমেগাটা কি? ওমেগাটা হচ্ছে এর ফ্রিকোয়েন্সি। ঠিক আছে। তো এখানে আমরা এটা লিখেছি। তো এর রেসপেক্টে দেখো, তারপর আমি একটা আই অফ টি কে ইন্ডিকেট করেছি। হোয়াট ইজ আই অফ টি? আই অফ টি ইজ নাথিং বাট দ্য কারেন্ট। ঠিক আছে। কারেন্ট ইন দ্য সার্কিট, কারেন্ট ইন দ্য সার্কিট। ঠিক আছে। আর দেখো আমি ইম্পিডেন্স কে লিখেছি। ঠিক আছে। ইম্পিডেন্স কে লিখেছি জেড। জেড ইকুয়ালস টু কি লিখেছি? আর প্লাস জে এক্সএল। ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে যে আমাদের এই এই ধরনের সার্কিটরি থেকে কি কি জানার আছে, আমরা এখান থেকে কি কি জানতে চাই। আমরা এখান থেকে জানতে চাই, প্রথম কথা হচ্ছে যে রেজিস্ট্যান্স, ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দ্য রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত হয়, ইন্ডাকটেন্সের অ্যাক্রসে কতটা ভোল্টেজ ড্রপ হয়, ভিআর কত, ভিএল কত। ঠিক আছে। এইগুলো পরীক্ষা হয়তো বার করতে দেবে। ঠিক আছে। তো এখানে আমরা কি করছি, এখানে আমরা একটা জেনারেলাইজড সার্কিট নিয়ে চলছি। ঠিক আছে। এখানে আমরা কোনো ভ্যালু নিচ্ছি না। কিন্তু পরীক্ষার সময় তোমাদের কি দেওয়া থাকবে, পরীক্ষার সময় দেওয়া থাকবে যে
তোমাকে জেনারেলাইজ কিছু ভ্যালুস দেওয়া থাকবে, তার রেসপেক্টে বলে দেবে যে ভিআর কত ডিটারমাইন করো, ভিএল কত ডিটারমাইন করো, কারেন্ট কত হবে সেটা ডিটারমাইন করো। ঠিক আছে, এইরকম ভাবে কিন্তু পরীক্ষার সময় তোমাদের কোশ্চেনটা জিজ্ঞেস করবে। ঠিক আছে, তো বলছি এরকম ভাবে স্যার তোমাদের আপনি question ভিএম করবে। কসই কেন নিলেন, সাইন কেন নিলেন না? এবার আমার সুবিধার জন্য আমি নিয়েছি। ঠিক আছে, এখানে ভিএম সাইন নেওয়া যেতে পারতো, ঠিক আছে, কিন্তু আমি আমার সুবিধার জন্য নিয়েছি। এবার কিরকম সুবিধা আমি পরে বলছি। ঠিক আছে, আচ্ছা, এখানে একটা ক্যালকুলেশনের সুবিধার জন্য আমি এটাকে কনসিডার করেছি। ঠিক যে আছে, কোনো একটা কিছু সাইন বা কস কনসিডার করলেই হবে। যে কোনো একটা কনসিডার করলেই হবে, তুমি সাইন নিয়েও এটা করতে পারো, অসুবিধা নেই। আমি জাস্ট ভিএমটাকে কসের রেসপেক্টে ধরেছি। ঠিক আছে, সুবিধাটা আচ্ছা। সুবিধাটা কোথায় হবে আমি পরে বলছি। ঠিক আছে, সুবিধাটা কোথায় হুম, হবে আমি পরে বলছি। আচ্ছা, দেখো, তোমরা তোমাদের মধ্যে অনেকে এই এই যে সার্কিটটা দেখতে পাচ্ছ, সেই সার্কিট থেকে সবার আগে একটা কেভিএল ইকুয়েশন লিখতে লিখতে হয় আমাদের। ঠিক আছে, কেভিএল ইকুয়েশন। তো বলো তো কেভিএল ইকুয়েশনটা এই সার্কিটের রেসপেক্টে আমরা কি লিখতে পারি? প্রথমত ভিটি হচ্ছে ইকুয়াল টু ভিআর প্লাস ভিএল। ভিপি ইকুয়ালস টু ভিআর প্লাস ভিএল। ঠিক আছে, এইটা হচ্ছে কি ভেক্টরিক্যাল এডিশন, বাংলা যোগ নয় কিন্তু, ভেক্টরিক্যাল এডিশন। যেখানে আমরা কেভিএল সম্বন্ধে কি পড়েছিলাম, কেভিএল সম্বন্ধে পড়েছিলাম যে সামেশন অফ ভোল্টেজ ড্রপ ইনসাইড এ লুপ মাস্ট বি ইকুয়াল টু জিরো। তো সামেশন অফ ভোল্টেজ ড্রপ ইনসাইড এ লুপ মাস্ট বি ইকুয়াল টু জিরো, এটা মানে হচ্ছে যে ধরো এই টোটাল লুপটার মধ্যে কটা ভোল্টেজ আছে, একটা হচ্ছে সোর্স আছে, কেবলমাত্র সোর্সটাকে আমরা পজিটিভ লিখবো। ঠিক আছে, যেটা সোর্স, সেই সোর্সটাকে আমরা শুধু পজিটিভ লিখছি। আর বাকি যে ভোল্টেজেস গুলো রয়েছে, সেই ভোল্টেজেস গুলোকে আমরা, এখানে রেজিস্ট্যান্সের ড্রপ আছে, ইন্ডাকটেন্সের ড্রপ আছে, তো এগুলোকে আমরা নেগেটিভ সাইন দিয়ে ইন্ডিকেট করি। মাইনাস ভি অফ আর, ঠিক আছে, মাইনাস ভি অফ এল ইকুয়ালস টু জিরো। তো এইটাকে যদি আমি সিম্পলিফিকেশন করি, তো এই ইকুয়েশনটা আমার কাছে ডেভেলপ হয়। ঠিক আছে, তো দেখো এখানে আমি এখান থেকে আমরা কি লিখতে পারি। তো এটা এটা হচ্ছে একটা কেভিএল ইকুয়েশন আমরা ড্র করলাম। তো এখান থেকে আমরা ভিআর কে রিপ্রেজেন্ট করতে পারবো কিভাবে? ভিআর কে রিপ্রেজেন্ট করতে পারবো যে আইটি আইটি ইন্টু আর দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো। ঠিক আছে, আর ভিএলটাকে কত লিখতে পারবো? প্লাস আই অফ টি ইন্টু সাপোজ জে এক্সেল। ঠিক আছে, আই অফ টি ইন্টু জে এক্সেল, এইভাবে রিপ্রেজেন্ট করতে পারবো। ঠিক আছে, আমি এখানে টাইম ডিপেন্ডেন্টটাকেই ধরে চলছি। সো আই অফ টি যদি এখান থেকে কমন কমন হয়, তাহলে আর প্লাস জে এক্সেল চলে আসছে। ঠিক আছে, তো এইটাকেই আমরা আই অফ টি ইন্টু জেড দিয়ে লিখতে পারি। আই অফ টি ইন্টু জেড দিয়ে লিখতে পারি, এটাই হচ্ছে আমাদের কাছে কি ইম্পিডেন্স। ঠিক আছে, তো এইখানে যেটা ইম্পিডেন্স আমি লিখেছি, দিস ইজ বেসিক্যালি এ ভেক্টর। ঠিক আছে, যেখানে কারেন্ট যেটা আছে সেটা একটা ভেক্টরিক্যাল ফর্মেই রয়েছে। তো কারেন্টকে ভেক্টরিক্যাল, যে ইম্পিডেন্সকে ভেক্টরিক্যাল ফর্মে বোঝানোর অর্থটা কি? ইম্পিডেন্সকে ভেক্টরিক্যাল ফর্মে বোঝানোর অর্থটা হচ্ছে, সবার আগে তোমাদের যেটা বুঝতে হবে যে যে কোনো ভেক্টর, সাপোজ একটা ভেক্টর এ আছে, এ ভেক্টরকে কিভাবে বোঝানো হয়? এ ভেক্টরকে এইভাবে বোঝানো হয়, ম্যাগনিটিউড অফ দ্য ভেক্টর ইন্টু অ্যাঙ্গেল অফ দ্য ভেক্টর। ঠিক আছে, অ্যাঙ্গেল, ম্যাগনিটিউড মানে হচ্ছে কি মান। ঠিক আছে, আর এটা হচ্ছে বাংলায় আমরা যেটা বলি ম্যাগনিটিউড অর মান, আর অ্যাঙ্গেলটা হচ্ছে ডাইরেকশন, ডাইরেকশন অর দিক। ঠিক আছে, তো এখানে আমি দেখো জেডটাকে আমি কি লিখতে পারি, জেডটাকেও সিমিলার গ্রাউন্ডসে জেড এর ম্যাগনিটিউড লিখতে পারি আর অ্যাঙ্গেল থিটা লিখতে পারি। ঠিক আছে, জেড এর ম্যাগনিটিউড লিখতে পারি আর অ্যাঙ্গেল থিটা লিখতে পারি। যেখানে জেড এর ম্যাগনিটিউডটা কি? জেড এর ম্যাগনিটিউডটা হচ্ছে, আমি এরকম ভাবে লিখতে পারি, দেখো এখানে জেডটা হচ্ছে আমার কাছে কি আর প্লাস জে এক্সএল, তাহলে জেড এর ম্যাগনিটিউডটা কি হবে? রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এক্সএল স্কোয়ার। ঠিক আছে, এটা হবে জেড এর ম্যাগনিটিউড। আর অ্যাঙ্গেল থিটাটা কি করে বার করা হয়? অ্যাঙ্গেল থিটাটা বার করার উপায়টা হচ্ছে আমরা ট্যান থিটা বার করি। ঠিক আছে, ট্যান এক্স থিটা, বাই ট্যান আর। এক্সএল বাই আর। ঠিক আছে, তাহলে থিটা সমান সমান আমার কাছে কত আছে? ট্যান ইনভার্স অফ এক্সএল বাই আর। ঠিক আছে, এইটা আমরা থিটার ভ্যালুটা এখান থেকে আমরা এরকম ভাবে বার করি। তো এখানে আমরা কি বার করলাম? দেখো আমরা সবার আগে ভিটাকে কনসিডার করেছিলাম, তারপর এখান থেকে জেডটাকে কনসিডার করলাম, জেডটাকে বার করলাম। এরপর যেটা করবো, এখান থেকে আমরা কারেন্টটাকে বার করবো। আচ্ছা, দেখো এতদূর যে বললাম, এতদূর কারোর কোনো সমস্যা আছে? না। না। তো জেড, কারোর যদি কোনো প্রবলেম থাকে, যেখানে প্রবলেম থাকে আমাকে বলবে। ঠিক আছে, আমি সেখানে কিন্তু ওয়েট করব। আচ্ছা, আই অফ টি, কারেন্ট যেটা আমরা লিখেছি সেটাকে আমরা ভিটি বাই জেড লিখতে পারি। ঠিক আছে, সেটাকে আমরা ভিটি বাই জেড এরকম টার্মসে লিখতে পারি। তো এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, ভিটিটাকে আমরা সবসময় কি বলি? ভোল্টেজটাকে আমরা সবসময় রেফারেন্স হিসেবে ধরি। ভোল্টেজটাকে আমরা কি ধরি? ভোল্টেজটাকে সবসময়
রেফারেন্স ইম্পিডেন্স হ্যাঁ রেফারেন্স জেডটা কি হ্যালো স্যার হ্যালো বলছি জেডটা কি হ্যালো হুম হ্যালো হুম ও বলছে স্যার জেডটা কি? যেটা হচ্ছে ইম্পিডেন্স অফ দ্য সার্কিট ইম্পিডেন্স অফ দ্য সার্কিট ইম্পিডেন্স অফ দ্য সার্কিট ঠিক আছে ইম্পিডেন্স অফ দ্য সার্কিট। এবার ইম্পিডেন্স মানে কি যদি জানা না থাকে তাহলে দেখো যে কোনো সার্কিটের আমরা জেনারেলি ইলেকট্রিক্যালের তিনটে কম্পোনেন্ট আছে আর এল আর সি ঠিক আছে। তো এই রেজিস্ট্যান্স হচ্ছে আমরা ম্যাক্সিমাম কেসে দেখে থাকি। তো এগুলো ছাড়াও আরো দুটো কম্পোনেন্ট আমরা দেখি ইন্ডাকটেন্স আর ক্যাপাসিট্যান্স। তো ইম্পিডেন্স কথাটা বোঝায় যখন আমরা তিনটে এলিমেন্টকেই সার্কিটে ইনক্লুড করি, রেজিস্ট্যান্সও থাকে তার সঙ্গে বাকি দুটো এলিমেন্টও থাকে, অথবা রেজিস্ট্যান্স বাদ দিয়ে বাকি দুটো এলিমেন্ট থাকে ঠিক আছে। তো শুধুমাত্র ইম্পিডেন্স শব্দটা তখনই ইউজ হচ্ছে যখন আমরা তিনটে কম্পোনেন্টকে একসাথে নিতে পারি, অথবা দুটোকে যে কোনো দুটো কম্বিনেশনকে ইউজ করতে পারি ঠিক আছে, তখন আমরা ইম্পিডেন্স শব্দটা ইউজ করি। যেমন ধরো এই ইন্ডাকটেন্সের ক্ষেত্রে আমরা যে রিঅ্যাক্টিভ কম্পোনেন্টটাকে লিখি দ্যাট ইজ এক্সএল, দ্যাট ইজ ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স লিখি। সি এর ক্ষেত্রে কি লিখি এক্সি, ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স ঠিক আছে। এই টার্মগুলো আমরা ইউজ করে থাকি। আচ্ছা, তো এখানে আমরা ভিটি বাই জেড যদি করি, তো ভিটি বাই জেড করলে কি হবে দেখো, ভিটি আমার কাছে কত আছে, ভিএম কস অফ ওমেগা টি ঠিক আছে। আর জেডটাকে আমরা কি লিখেছি, জেডটাকে আমরা লিখেছি ধরো এটা তো ভেক্টরিক্যাল ফর্মে আছে, প্রথমত এগুলো ভেক্টর ফর্মে আছে ঠিক আছে। তো এখানে আমরা লিখবো হচ্ছে জেড মড অফ জেড অ্যাঙ্গেল থিটা, সাপোজ ধরো এখানে আমি থিটা ধরেছি ঠিক আছে। তো একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, যখন অ্যাঙ্গেলটা ঠিক আছে, যখন অ্যাঙ্গেলটা নিচ থেকে উপরে যায় তখন এটাকে আমরা এরকম ভাবে লিখি ভিটি বাই জেড ভিএম বাই জেড, এগুলো তো ম্যাগনিটিউড পার্ট, কিন্তু অ্যাঙ্গেলটাকে আমরা এরকম লিখি কস অফ ঠিক আছে ওমেগা টি মাইনাস থিটা ঠিক আছে, কস অফ ওমেগা টি মাইনাস থিটা আমরা এইভাবে রিপ্রেজেন্ট করে থাকি। এবার এটাকে তুমি আরো একটা ভাবে বুঝতে পারো ঠিক আছে, আরো একটা ভাবে এটাকে রিপ্রেজেন্ট তুমি করতে পারো। দেখো এখানে আমি দুটো জিনিসকে মিক্স করেছি, যদিও আমার সেটা করা ঠিক হয়নি। এইখানে উপরে যে টার্মটা আছে এইটাকে আমাকে পোলার ফর্মে কনভার্ট করতে হয়, পোলার ফর্মে ঠিক আছে। পোলার ফর্ম মানে হচ্ছে আর অ্যাঙ্গেল থিটা ফর্মে, নিচের দিকটা আমার আর অ্যাঙ্গেল থিটা ফর্মে আছে, উপর দিকটা আমাকে আর অ্যাঙ্গেল থিটা ফর্মে রিপ্রেজেন্ট করতে হয়। তো ভোল্টেজকে যেহেতু রেফারেন্স ধরা হয় ওই জন্য ভোল্টেজের ম্যাগনিটিউডকে আমরা ভিএন বাই রুট টু মানে যেটাকে আমরা রেফারেন্স ভ্যালু বলি সেটা দিয়ে ইন্ডিকেট করি, আর এদের যে অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেলটাকে 0 ডিগ্রি ধরা হয়। তো আই অফ টি কে মানে ভিটি কে আমরা এরকম ভাবে লিখি ভিএম বাই রুট টু অ্যাট অ্যান অ্যাঙ্গেল 0 ডিগ্রি ডিভাইডেড বাই জেড, জেড এর জায়গায় আমরা কত লিখি মড অফ জেড অ্যাঙ্গেল অফ থিটা ঠিক আছে। তো এখান থেকে আমরা এরকম ভাবে লিখি ভিএম বাই রুট টু ইন্টু জেড, ভিএম বাই রুট টু ইন্টু জেড ইন্টু মাইনাস অফ থিটা ঠিক আছে, মাইনাস অফ থিটা। এখানে মাইনাস অফ থিটাটা অ্যাকচুয়ালি কাকে বোঝাচ্ছে, মাইনাস অফ থিটাটা অ্যাকচুয়ালি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেলকে বোঝাচ্ছে আর কি ঠিক আছে। জাস্ট এইটুকু ছবি তোমরা খেয়াল রাখবে, আর কিছু তোমাদের মোটামুটি এখান থেকে জানার কিছু নেই, জাস্ট এইটুকু প্রপার্টি খেয়াল রাখলেই হবে ঠিক আছে। এবার এই ভিএম বাই জেড যেটা লিখেছি, ভিএম বাই জেড কে আমরা আইএম লিখতে পারি, আইএম বাই রুট টু ইন্টু অ্যাঙ্গেল অফ মাইনাস থিটা এরকম ভাবেও লিখতে পারি। আইএমটা হচ্ছে তোমার ম্যাক্সিমাম কারেন্ট ঠিক আছে, ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য কারেন্ট এইভাবে লিখতে পারি ঠিক আছে। তো এখান থেকে আমরা মেইনলি কি শিখলাম, এখান থেকে আমরা মেইনলি শিখলাম যে ভিএম টা এটা কেটে দেবো, হ্যাঁ ওই যে আগের পোর্শনটা কেটে দেবো, ওই যে cos থিটা cos না ওমেগা না টি না এটা মাইনাস ঠিক আছে, থিটা। এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। এটাও একটা রিপ্রেজেন্টেশন, এটাও একটা রিপ্রেজেন্টেশন, এটা হচ্ছে পোলার ফর্মের রিপ্রেজেন্টেশন, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ফর্মের রিপ্রেজেন্টেশন ঠিক আছে। দুটোই কারেক্ট, বোথ অফ দেম আর কারেক্ট ঠিক আছে, বোথ অফ দেম আর কারেক্ট। দেখো তাহলে হ্যালো বলছিলাম স্যার কি বলছিলাম এই সার্কিটটা থেকে কি কি শিখতে হলো তাহলে। হ্যাঁ, এখান থেকে আমরা যে জিনিসগুলো শিখলাম, হ্যাঁ আমরা এখান থেকে যে যে জিনিসগুলো শিখলাম, প্রথমত শিখলাম যে ভোল্টেজকে কিভাবে রিপ্রেজেন্ট করতে হচ্ছে, ইম্পিডেন্স আমাদের কত বেরোচ্ছে, ইম্পিডেন্স বেরোচ্ছে আর প্লাস জে এক্সএল ঠিক আছে। আর 3 নম্বর হচ্ছে আমাদের কারেন্ট কত বেরোচ্ছে, কারেন্ট বেরোচ্ছে হচ্ছে আইএম বাই রুট টু ইন্টু মাইনাস অফ থিটা। এবার মাইনাস অফ থিটা কাকে বোঝাচ্ছে, মাইনাস অফ থিটার মিনিংটা কি ঠিক আছে, মাইনাস অফ থিটার মিনিংটা হচ্ছে যে
যেদিকে তোমার ভোল্টেজ রয়েছে, ঠিক আছে, যেদিকে তোমার ভোল্টেজ রয়েছে তার থেকে পিছিয়ে আছে কারেন্ট, তার থেকে পিছিয়ে আছে কারেন্ট বাই অ্যান অ্যাঙ্গেল কত, বাই অ্যান অ্যাঙ্গেল থিটা। ঠিক আছে, যেহেতু এটা যেহেতু এটা ক্লকওয়াইজ মুভমেন্ট হয়েছে ওই জন্য আমি আর এটাকে মাইনাস সাইন লিখবো না। ঠিক আছে, ক্লকওয়াইজ মুভমেন্টটাই মাইনাস থিটাকে ইন্ডিকেট করে। ঠিক আছে, তো এইটা হবে ভি, আবার এটা হবে আই। তো এটা আমরা পরের পরের লাইনে আরেকবার বলবো। ঠিক আছে, তো মেনলি তিনটে জিনিস জানলাম, ভোল্টেজের রিপ্রেজেন্টেশন, কারেন্টের রিপ্রেজেন্টেশন, আর ইম্পিডেন্সের রিপ্রেজেন্টেশন। ইম্পিডেন্সের ম্যাগনিটিউড কত হয়, ইম্পিডেন্সের অ্যাঙ্গেল কত হয়, এগুলো আমরা জানলাম। স্যার এখান থেকে মনে কোন কোন জিনিসগুলো মানে এক্সাম পারস্পেক্টিভ আমাদের কোন কোন এক্সাম পারপাসে জিনিসগুলো আমাদের যেগুলো খেয়াল রাখতে হয় সেটা হচ্ছে এই যে কারেন্ট কত বেরোচ্ছে, ঠিক আছে, ইম্পিডেন্স কত বেরোচ্ছে, তারপরে ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দা রেজিস্ট্যান্স কত, ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দা ইন্ডাকটেন্স কত, যেমন এই যে দেখুন আই ইন্টু আর, আইটি ইন্টু আর, আর আই ইন্টু জে এক্সএল। ঠিক আছে, এগুলো মুখস্থ করার কিছু নেই, জাস্ট তুমি একবার খাতায় লিখলে বুঝতে পারবে। ঠিক আছে, এই প্যারামিটার গুলো তোমাদের বুঝতে হবে যে তোমাকে কি কি কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। একটা মধ্যে জিজ্ঞেস করতে পারে যে হোয়াট ইজ দ্য ভোল্টেজ, আরেকটা জিজ্ঞেস করতে পারে হোয়াট ইজ দ্য রিপ্রেজেন্টেশন অফ কারেন্ট, আরেকটাকে জিজ্ঞেস করতে পারে হোয়াট ইজ দ্য ভোল্টেজ ড্রপ অ্যাক্রস রেজিস্ট্যান্স, হোয়াট ইজ দ্য ভোল্টেজ ড্রপ অ্যাক্রস ইন্ডাকটেন্স, ফ্রিকোয়েন্সি কত সেটা বার করতে দিতে পারে। ঠিক আছে, ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স কত সেটা বার করতে দিতে পারে, রেজিস্ট্যান্সের ভ্যালু কত আছে সেটা বার করতে দিতে পারে। ঠিক আছে, মানে ওরা মানে কোশ্চেনটা দেওয়ার সময় কিরকম ভাবে করবে, ধর বিভিন্ন প্যারামিটার বলে দিল, যে কোনো একটা প্যারামিটারকে মিসিং করে দিল। ঠিক আছে, আমরা এখানে কি করলাম, আর জে এক্সেল এই ধরনের টার্মস গুলো ইউজ করছি, ওখানে একটা করে ভ্যালু পুট করে দেবে। বোঝা যাচ্ছে কি বলতে চাইছে? হুম হুম এটা যদি বোঝা গিয়ে থাকে, আচ্ছা এটা চেঞ্জ করব। কেউ টুকছো? তারা হ্যাঁ বল স্যার নাকি? হ্যাঁ একটু লেখো, লেখা হয়ে গেলে লেখা হয়ে গেলে বলবে, আমি তাহলে ফেজার ডায়াগ্রামটা ড্র করবো। যদি ফেজার ডায়াগ্রামটা খানিকটা বলে দিয়েছি, তারপরও ফেজার ডায়াগ্রামটা ড্র করবো আমি। স্যার বলছি যে এখানে কি স্যার রেজিস্টিভ নেচার থাকার জন্য কি অ্যাঙ্গেলটা সার্টেন অ্যাঙ্গেলে বেঁকেছে 90 ডিগ্রি না হয়ে? না, ইন্ডাকটেন্স থাকার জন্য। আচ্ছা আচ্ছা রেজিস্ট্যান্স হলে জিরো হয়ে যেত। রেজিস্ট্যান্স হলে তো আগের আগের দিন করিয়েছিলাম না, যে রেজিস্ট্যান্সের জন্য ইন ফেজ থাকে, ইন্ডাকটেন্সের জন্য 90 ডিগ্রি ল্যাগিং থাকে কারেন্টটা, ক্যাপাসিটেন্সের জন্য 90 ডিগ্রি কারেন্টটা লিডিং থাকে। কেন লিডিং থাকে, কিভাবে ম্যাথমেটিক্স এর থ্রু দিয়ে সেটা আসে, সেটা তোদের দেখিয়েছিলাম। ঠিক হ্যাঁ আছে, স্যার। সেটা আমরা আগের না দিন স্যার দেখেছি। আমি বলতে চাইছি স্যার এই যে আপনি যে এখানে অ্যাঙ্গেল করে আঁকলেন ভোল্টেজের সাথে কারেন্টকে একটা থিটা অ্যাঙ্গেলে, হ্যাঁ হুম 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 হুম। স্যার এইটা তো মানে ইন্ডাকটিভ নেচার থাকার জন্য স্যার 90 ডিগ্রি ল্যাগ করবে, হ্যাঁ কিন্তু স্যার কিন্তু এটা তো সার্টেন অ্যাঙ্গেলে রয়েছে কেন এরকম কারণ সার্টেন কি? অ্যাঙ্গেলে কেন আছে, হ্যাঁ সার্টেন অ্যাঙ্গেলে এই কারণেই রয়েছে। তার কারণ হচ্ছে এটা পিওর ইন্ডাক্টর নয়। দেখো ইন্ডাক্টরের সাথে একটা রেজিস্টার মিশে রয়েছে। ঠিক আছে, তোমার আচ্ছা আচ্ছা। তোমার যদি এখানে ফর এক্সাম্পল আমি এরকম বলছি, যদি এখানে রেজিস্ট্যান্স না থাকতো, তার মানে কি রেজিস্ট্যান্স জিরো আছে, এই হ্যাঁ ইকুয়েশনটা দেখো, তাহলে রেজিস্ট্যান্স জিরো থাকা মানে কি ট্যান থিটা ইকুয়ালস টু ইনফাইনাইট। ইনফাইনাইট হ্যাঁ। হতো কি হতো না? তাহলে ট্যান থিটা যদি ইনফাইনাইট হয় তাহলে থিটা কত হবে, 90 ডিগ্রি হবে। 90 ডিগ্রি। 90 ডিগ্রি হবে, তাহলে তুমি এখানে সঙ্গে সঙ্গে দেখতে পারবে যেদিকে ভোল্টেজ আছে তার সাপেক্ষে 90 ডিগ্রিতে কারেন্ট এক্সিস্ট করবে। আচ্ছা আচ্ছা এটা আচ্ছা স্যার মানে লব্ধি ভেক্টরটা তো আইটা, আইটা লব্ধি ভেক্টর তো আর আর না এল এর। লব্ধি, হ্যাঁ আর আর এল এর লব্ধি ভেক্টর, হ্যাঁ আর আর এল এর লব্ধি লব্ধি ভেক্টর। ভেক্টর বলতে স্যার লব্ধি মানে ওই অ্যাভারেজ বলতে চাইছে, কিন্তু যাই হোক সেটা সেটা ওরকম ভাবে বললে, ও বলতে চাইছে যে দুটো দুটো ভেক্টরের রেজাল্ট্যান্ট ভেক্টর। মানে ধরো ও যেটা বলতে চাইছে যে কারেন্ট ও এখানে আচ্ছা যে হুম রেজাল্ট্যান্ট বলার চেষ্টা করছে ও। ঠিক আছে, ওটা সাপোজ ওই ধরো হুম, তো এটা এটা এদিকে এদিক বরাবর ধরো কারেন্ট ভোল্টেজ ড্রপ ডিউ টু আর এর অ্যাকচুয়ালি, আরটা আছে আর হ্যাঁ এলটা আলাদা আর এলটা করে আলাদা, ওই জন্য বলতে রেজাল্ট। চাইছি। হুম হুম হুম, ওই জন্য বলতে চাইছি। দেখো তাহলে আমি নেক্সট এগোচ্ছি। তোমরা এখানে তিনটে পয়েন্ট নোট করো, কারেন্টের ম্যাগনিটিউডটা নোট করো, ভোল্টেজের রিপ্রেজেন্টেশনটা নোট করো, ইম্পিডেন্সের রিপ্রেজেন্টেশনটা নোট করো। ঠিক আছে, আর এখানে আর কিছু নোট করার দরকার নেই, জাস্ট এই তিনটে পয়েন্ট নোট করলেও হবে। আমরা পরেরটা এগোচ্ছি। ঠিক আছে, এগোই, অসুবিধা নেই কারোর কোনো? না স্যার। দেখো এবার আমরা ফেজার ডায়াগ্রামটা দেখবো একটু। ঠিক আছে, এবার আমরা ফেজার ডায়াগ্রামটা দেখবো। দেখো প্রথমত প্রথমত তোমাদের একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যে
রেফারেন্স কাকে কনসিডার করা হয়, এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, আরইএফি আরইএনসি। রেফারেন্স আমরা কাকে কনসিডার করবো একটা ফেজার ডায়াগ্রাম ড্র করার সময়, ঠিক আছে? এইটা হচ্ছে খুব ক্রিটিক্যাল একটা পয়েন্ট, ভালো করে বুঝবে। রেফারেন্স কাকে ড্র করব? জেনারেলি রেফারেন্স হচ্ছে ফর সিরিজ সার্কিট। আমি যদি একটা সিরিজ সার্কিট ভাবি, সিরিজ সার্কিটের যেটা কনস্ট্যান্ট প্যারামিটার, ঠিক আছে, তাকে আমরা সবসময় রেফারেন্স হিসেবে কনসিডার করবো। যেমন ধরো এখানে কনস্ট্যান্ট প্যারামিটার কি আছে, যে সিরিজ সার্কিটে কনস্ট্যান্ট প্যারামিটার কি? ভোল্টেজটা কনস্ট্যান্ট থাকে সিরিজ সার্কিটে, না কারেন্টটা কনস্ট্যান্ট থাকে বলো? স্যার কারেন্ট। কারেন্ট 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 ও, কনস্ট্যান্ট থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। পরে প্যারালাল সার্কিট যদি তুমি ধরো, Voltage। তাহলে কনস্ট্যান্ট প্যারামিটার কোনটা? স্যার ভোল্টেজ। ভোল্টেজ। হ্যাঁ, তাহলে প্যারামিটার কোনটা? ভোল্টেজ, ঠিক আছে? তো বক্তব্য হচ্ছে এখানে এটাই, যে প্যারামিটারটা কনস্ট্যান্ট থাকে সেইটাকে আমাকে রেফারেন্স হিসেবে ধরতে হয়, ঠিক আছে? তো এখানে আমি কারেন্টটাকে যদি রেফারেন্স হিসেবে ধরে ফেজার ডায়াগ্রাম আমরা ড্র করি, ঠিক আছে? যদি কারেন্টটাকে ধরে আমরা ড্র করি, দেখো এখানে একটা পয়েন্ট আমি তোমাদের মেনশন করে দিই। ফেজার ডায়াগ্রাম যখন ড্র করব তখন আমি কারেন্টটাকে ক্যাপিটাল আই দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? এই ক্যাপিটাল আই অ্যাকচুয়ালি ম্যাগনিটিউড অফ আই কে ইন্ডিকেট করে, ঠিক আছে? কিছু রিপ্রেজেন্টেশনের কথা বলে দিই। ছোট হাতের আই বোঝায় হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস কোয়ান্টিটি, ইনস্ট্যান্টেনিয়াস কারেন্টকে। আচ্ছা, ক্যাপিটাল আই জেনারেলি বোঝায় হচ্ছে ম্যাগনিটিউড অফ কারেন্ট, ম্যাগনিটিউড অফ কারেন্টকে বোঝায়, অথবা এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি আই আরএমএস কে বোঝায়, রুট মিন স্কোয়ার কারেন্টকে বোঝায়। আর একটা জায়গায় দেখবে আমি আই এম ব্যবহার করব, সেটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু অফ কারেন্টকে বোঝাবে, ঠিক আছে? এই পয়েন্টগুলো একটু খেয়াল রাখবে। তো যখন ফেজার ডায়াগ্রাম ড্র করছি তখন কিন্তু আমি ম্যাগনিটিউড অফ কারেন্ট নিয়ে চলছি, কোনো ইনস্ট্যান্টেনিয়াস কারেন্টকে নিয়ে চলছি না। ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট মানে কি, সেটা প্রত্যেকটা ইনস্ট্যান্ট আলাদা আলাদা করে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? আর ম্যাগনিটিউড অফ কারেন্ট কি? ম্যাগনিটিউড অফ কারেন্ট হচ্ছে তুমি ধরো একটা মিটারে যখন মাপছো, ধরো একটা কোনো টেস্ট করতে গিয়ে মিটারে মাপলে যে 10 অ্যাম্পিয়ার রিডিং আসছে, তো এই 10 অ্যাম্পিয়ার সেই ম্যাগনিটিউডটাকে আমি এখানে প্লট করছি, ঠিক আছে? তো ফেজার ডায়াগ্রামে ফার্স্ট হচ্ছে আমরা সব জায়গায় ম্যাগনিটিউডটাকে প্লট করি ফার্স্ট অফ অল। এবার দেখো এখানে এই যে কারেন্টের ফ্লোটা হলো তাকে আমি রেফারেন্স হিসেবে ড্র করলাম, ঠিক আছে? তো নেক্সট কোয়ান্টিটি আমাদের কি প্লট করতে হয়? নেক্সট কোয়ান্টিটি প্লট করতে হয় যে ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপটা হচ্ছে, ঠিক আছে? ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপটা হচ্ছে সেটা প্লট করতে হয়। যেমন ধরো রেজিস্ট্যান্সের জন্য আমি বলেছিলাম যদি একটা সার্কিটে রেজিস্ট্যান্স থাকে, ঠিক আছে, রেজিস্ট্যান্স যদি থাকে, রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যদি আমি একটা ভি আর ভোল্টেজ ধরি আর এর মধ্যে দিয়ে যদি একটা কারেন্ট আই ধরে থাকি, তার মানে ভোল্টেজ যেদিকে থাকবে কারেন্টও সেই একই বরাবর থাকবে, ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স থাকে না। এবং যদি একটা ইন্ডাক্টর আমি ধরি, তাহলে ইন্ডাক্টরের ক্ষেত্রে কি হয়? ইন্ডাক্টরের ক্ষেত্রে যেদিকে ভোল্টেজ এক্সিস্ট করে তার থেকে 90 ডিগ্রিতে ল্যাগিং কন্ডিশনে থাকে হচ্ছে কারেন্ট, ঠিক আছে? তার থেকে 90 ডিগ্রিতে ল্যাগিং কন্ডিশনে থাকে হচ্ছে গিয়ে কারেন্ট। তো এটা আমরা জানি। তো এই বুদ্ধিটাকে কাজে লাগিয়ে আমি এখানে এবার গ্রাফটা প্লট করছি, ফেজার ডায়াগ্রামটা প্লট করছি। দেখো কেন থাকে এর সঙ্গে? হ্যাঁ স্যার বল 90 ডিগ্রি লেগ কেন থাকে ইন্ডাক্টরের সঙ্গে? হ্যাঁ, 90 ডিগ্রি ল্যাগিং কেন থাকে এর রিজনটা হচ্ছে, দেখো একটা ছোট্ট রিজন তোমায় বলি, যে মনে রাখবে যে একটা ইন্ডাক্টর ডাজ নট অ্যালাউ সাডেন চেঞ্জ ইন কারেন্ট, এইটুকু স্টেটমেন্ট খেয়াল রাখবে, ঠিক আছে? ইন্ডাক্টর ডাজ নট অ্যালাউ সাডেন চেঞ্জ ইন কারেন্ট, ঠিক আছে? জাস্ট এইটুকু স্টেটমেন্ট মনে রাখো, ঠিক আছে? তার মানে হচ্ছে কি, তুমি একটা সার্কিটে যখন কোনো প্যারামিটারকে চেঞ্জ করবে, ঠিক আছে, তার জন্য কারেন্টের চেঞ্জটা কিন্তু সঙ্গে সঙ্গে হয় না, মানে দেয়ার ইজ এ ডিলে ইন কারেন্ট চেঞ্জ, ঠিক আছে? সবসময় কি থাকে? এটা ডিলে থাকে। কিসের মধ্যে ডিলে থাকে? চেঞ্জ ইন কারেন্টের মধ্যে ডিলে থাকে। তো জাস্ট এইটুকু এখন আপাতত খেয়াল রাখো, তারপর আমি তোমাকে ডিটেল যখন একদিন বলেছিলাম একটা এক্সট্রা ক্লাস নেবো, তো সেখানে আমি বলে দেবো যে কিভাবে এটা হয়, কিভাবে কারেন্টটা ল্যাগিং হয়, ঠিক আছে? এটা আমি তোমাকে বলে দেবো। তো আপাতত এইটুকু বোঝো যে যেহেতু ইন্ডাক্টর কারেন্টকে কখনো চেঞ্জ করতে দেয় না ইনিশিয়ালি, ও কারেন্টটাকে মেনটেন করার চেষ্টা করে, ওই জন্য যে কোনো সার্কিটে ইন্ডাক্টর যদি থেকে থাকে তো তার জন্য কি হয়, কারেন্ট সবসময় ল্যাগিং ইন নেচার হয়। জাস্ট এইটুকু পয়েন্ট খেয়াল রাখো। তো এই বুদ্ধিটাকে কাজে লাগিয়ে যদি আমি এই ভিআরটাকে প্লট করবার চেষ্টা করি, দেখো ভিআরটা কিভাবে প্লট করব?
ভিআরটা এইভাবে প্লট করতে হয়। দেখো, আই অফ টি কারেন্ট ইন্টু আর, ঠিক আছে, আই অফ টি কারেন্ট ইন্টু আর, এটাকে আমি যদি ভোল্টেজটাকে প্লট করতে যাই, তো দেখো যেদিকে কারেন্টের ফেজার আছে সেদিকেই ভোল্টেজের ফেজার আছে ডিউ টু রেজিস্টার। তার মানে যেদিকে কারেন্টের ফেজার আছে সেই দিকেই ভোল্টেজের ফেজার থাকবে। তার মানে দ্যাট ইজ আই ইন্টু আর, ঠিক আছে। এইটা আমার কাছে কোনটা, এইটা আমার কাছে ভি অফ আর, ভি অফ আর এর ফেজার। এবং যদি আমি কারেন্টের রেসপেক্টে ভোল্টেজকে দেখতে যাই ফর ইন্ডাক্টর, দেখো কারেন্টটা পিছিয়ে আছে, ভোল্টেজটা এগিয়ে আছে, কারেন্টটা পিছিয়ে থাকবে, ভোল্টেজটা ইন্ডাক্টরের জন্য এগিয়ে থাকবে, ঠিক আছে। দিস ইজ ইয়োর আই ইন্টু এক্সেল, ঠিক আছে, দিস ইজ ইয়োর আই ইন্টু এক্সেল। এইটাকেই আমরা বলি ভি অফ এল, এটাকে আমরা বলি ভি অফ এল। এবার এই দুটোকে যদি আমি অ্যাডিশন করি, হ্যাঁ বলো। বলছি স্যার একবার সেই ফর্মুলাটা বলে দেবেন, সেই ইন্ডাক্টর অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ হয়, ইন্ডাক্টর অ্যাক্রসে তার সেই ফর্মুলাটা, ভোল্টেজ ড্রপের সে কি একটা ফর্মুলা ছিল না, সেই আমরা যখন পিওর ইন্ডাক্টর করেছিলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ফর্মুলাটা স্যার কি ছিল ভুলে গেছি। বলে দিচ্ছি, দাঁড়াও বলে দিচ্ছি। তো দেখো, এই দুটো ভেক্টর যে রয়েছে, এই দুটো ভেক্টরকে আমি যদি রেজলিউশন করি, মানে ভেক্টরকে যদি আমি সমাধান করি বা রেজাল্ট্যান্ট বার করি, তাহলে আমরা এটা পাই। বলছি, ঠিক আছে, দিস ইজ আওয়ার রেজাল্ট্যান্ট ভেক্টর, যেটাকে আমরা বলবো হচ্ছে ভি। এবার দেখো একটা জিনিস এটাই ভালো, এটাই কি স্যার ও বলছিল যে লব্ধি ভেক্টর? হ্যাঁ এটাকেই ও লব্ধি ভেক্টর বলছিল, ঠিক আছে, এটাকেই ও আচ্ছা, লব্ধি ভেক্টর বলছিল। তো ভি যে ভেক্টরটা, ভি যে ভেক্টরটা, দিস ইজ নাথিং বাট দ্য সামেশন অফ ভি আর প্লাস ভিএল, ঠিক আছে। দেখো আমি এখানে কি করেছি, একটা ভেক্টর ভিআর আছে আর একটা ভেক্টর কি আছে, ভিএল আছে। তো এই দুটো ভেক্টরকে আমি যখন যোগ করেছি তখন আমি ভি ভেক্টরটা পেয়েছি, ঠিক আছে। যখন আমি ভিআর আর ভিএল কে যোগ করেছি তখন আমি ভি ভেক্টরটা পেয়েছি। আর এই যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার কাছে থিটা, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার কাছে থিটা, কারণ আমি এখানে থিটা ধরে আগে দেখো ক্যালকুলেশনটা করেছিলাম। আগের ক্যালকুলেশনটার সময় আমি একটা অন্য জিনিস ধরেছিলাম, আগের ক্যালকুলেশন সময় আমি ভিটাকে রেফারেন্স ধরেছিলাম, ঠিক আছে, ভিটাকে রেফারেন্স ধরে কারেন্টটা বার করেছিলাম, ঠিক আছে। আর এখানে যখন ফিজিক্যালি যখন গ্রাফটা ফেজার ডায়াগ্রামটা যখন প্লট করলাম, তখন কারেন্টটাকে রেফারেন্স ধরে ফেজার ডায়াগ্রামটা ড্র করলাম, ঠিক আছে। তোমরা দুটোর মধ্যে যে প্রসেসটা তোমাদের ইজি মনে হয়, তোমরা দুটোর মধ্যে যে কোনো প্রসেসকেই অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে, দুটোর মধ্যে যে কোনো প্রসেসকেই তোমরা কিন্তু এটাকে অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। দেখো, স্যার ফেজর ডায়াগ্রামের ক্ষেত্রে তো কারেন্টটাকেই কনস্ট্যান্ট ধরতে হবে, কারণ ভোল্টেজ তো ভেরি করছে আপনি বললেন। হ্যাঁ হ্যাঁ, তুমি প্রথম যখন ফেজার ডায়াগ্রাম ড্র করা শিখবে তখন এই কনসেপ্টে শিখবে, ঠিক আছে, যেরকম আমি এখন বললাম এইভাবেই তোমরা শিখবে। কিন্তু যখন একটু বড় হয়ে যাবে তখন আগের পদ্ধতিটাও অ্যাপ্লাই করতে পারো, তোমরা ডাইরেক্টলি ভিটাকে ড্র করে কারেন্টটাকে তলায় তলায় লিখে দিতে পারো। আমি যেমন আগের ফিগারটায় কি করেছিলাম, আগের ফিগারটায় করলাম যে ভিটাকে আমি রেফারেন্স ড্র করলাম, আর বললাম যেহেতু রেজিস্ট্যান্স এবং ইন্ডাকটেন্স আছে ওই জন্য পুরোপুরি 90 ডিগ্রি না হয় এরকম একটা কোনাকুনি আসবে, ঠিক আছে, এরকম আমি একটা এরকম ভাবে ড্র করে দিলাম। দিস ফিগার ইজ কারেক্ট, দিস ফিগার ইজ অলসো কারেক্ট, ঠিক আছে, দুটো ফিগারই কিন্তু কারেক্ট। দেখো দুটো ফিগারই ভোল্টেজও এগিয়ে আছে, কারেন্ট পিছিয়ে আছে, এখানেও ভোল্টেজ এগিয়ে আছে, কারেন্ট পিছিয়ে আছে। তোমরা যখন ফেজার ডায়াগ্রাম ড্র করতে শিখবে তখন এই যে পদ্ধতিটা আমি বললাম এই পদ্ধতিটাকে মেনটেন করে করবে। আবার যখন তুমি শিখে যাবে তখন তুমি এই পদ্ধতিটাকে অ্যাপ্লাই করবে ডাইরেক্টলি, ঠিক আছে। কিন্তু এটাতে কি সুবিধা হয়, এটাতে একটাই সুবিধা হয় যে তুমি যখন যে কোনো একটা প্যারামিটারকে রেফারেন্স হিসেবে ইউজ করো সব সময়, তাহলে ফিগারটা ইউনিফর্ম আসে, ঠিক আছে, তুমি ফিগারটাকে ইউনিফর্ম পাও, ঠিক আছে। কিন্তু ফেজার ডায়াগ্রাম ড্র করার রুল হচ্ছে এইটা, তোমাকে যেরকম ভাবে বললাম যে রেফারেন্স কোনটা ধরতে হয় এবং রেফারেন্স ধরে কিভাবে কারেন্টকে প্লট করলাম, তারপর তার রেসপেক্টে আই আর ড্রপটাকে প্লট করলাম, তারপর তার রেসপেক্টে আই ইন্টু এক্সেল ড্রপটাকে প্লট করলাম, দিয়ে দুটোকে যোগ করলাম, ভেক্টর অ্যাডিশন করলাম, করে আমি ভিটাকে প্লট করলাম, বুঝতে পারলে? তো এই জায়গাটা একটু ভালো করে বুঝে নাও ফেজার ডায়াগ্রাম, কারণ এই ফেজার ডায়াগ্রামের উপর ভিত্তি করেই কিন্তু তোমার এর পরে আমি রেজিস্টিভ ক্যাপাসিটিভ সার্কিট পড়াবো, এটার উপর কিন্তু অনেক কিছু জিনিস দাঁড়িয়ে আছে। এখান থেকে শুরু করে তোমার ট্রান্সফরমার, তুমি যেখানে যাবে সেখানেই তোমার ফেজার ডায়াগ্রাম লাগবে এবং সেখানেই তোমার এই কনসেপ্ট গুলো কাজে আসবে। আর আমি প্রত্যেকবারই বলবো অসুবিধা নেই, যতবার জিজ্ঞেস করবো আমি ততবার বলবো, কোনো অসুবিধা নেই, জাস্ট এইটুকু পয়েন্ট একটু বুঝে নাও আর এল সার্কিটের জন্য। স্যার এই কারেন্টের কনসেপ্টটা বুঝতে পেরেছি, কিন্তু এই ভোল্টেজের কনসেপ্টে মনে হয় একটু হ্যাঁ, আরেকবার দেখতে। ওটা পরে বলবো, ওটা আমি পরে বলবো, ওটা নিয়ে ভেবো না, জাস্ট যেটা বললাম এখন শুধু সেটুকু খেয়াল রাখো, ঠিক আছে। শুধু যেটুকু বললাম আমি যেরকম ভাবে তোমাকে ফেজার ডায়াগ্রাম ড্র করতে শেখালাম, জাস্ট সেটুকু খেয়াল রাখো তাহলেই হবে।
সিরিজের ক্ষেত্রে কারেন্ট কনস্ট্যান্ট, প্যারালালে ভোল্টেজ কনস্ট্যান্ট। হ্যাঁ, তো ওইটাকে আমি রেফারেন্স ধরে ড্রয়িংটা ড্র করা শুরু করব। ঠিক আছে, ওটাকেই আমি ফেজার ডায়াগ্রামের মূল ফান্ডামেন্টাল ধরে ড্র করা শুরু করব। স্যার ওই ইন্ডাক্টরের অ্যাক্রসে যে ভোল্টেজটা, ওটা কি হ্যাঁ, এল ডিআই বাই ডিটি হবে? ইন্ডাক্টর, হ্যাঁ 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 হ্যাঁ, দেখ ইন্ডাক্টর অ্যাক্রসে ভোল্টেজকে আমরা কি লিখি? ভি অফ এল। ভি অফ এল ইজ ইকুয়াল টু এল ইন্টু ডিআই অফ টি ডিটি। ঠিক আছে, ডিআই অফ টি ডিটি লিখি। ঠিক আছে, এল ডিআই ডিটি। এবার ধরো আমি ফর এক্সাম্পল বলছি, তুমি এখানে তো ভি দেখা, এখান থেকে দেখে খানিকটা বুঝতে পারবি যে যদি আমি ভোল্টেজটাকে কসের কম্পোনেন্টে ধরি, ঠিক আছে, তাহলে কারেন্টটা কিসে আসবে? সাইনের কম্পোনেন্টে আসবে। এখান থেকে তুমি ইন্টিগ্রেশন করলে বুঝতে পারবে আই কত বেরোবে, তাই না? তো দেখো কি বললাম, বুঝতে পারছো? এখান থেকে তুমি যদি ভিএম, তুমি এটাকে যদি ধরে নাও ভিএম কস ওমেগা টি ভিটি রেসপেক্টে, তাহলে তুমি এভাবে বলতে পারো। আরেকটা ভাবে বলা যায় যে, ধরো একটা যদি কারেন্ট সোর্সের রেসপেক্টে আমি ধরি, এখানে একটা ইন্ডাক্টর আছে, এখানে একটা এরকম কারেন্ট সোর্স আছে, ঠিক আছে। এই যে যে টপিকটা এখন পড়াচ্ছি, দিস ইজ নট পার্ট অফ দিস স্ট্রাকচার, ঠিক আছে, এর মধ্যে কোনো এর সম্পর্ক নেই। এটা যদি একটা কারেন্ট সোর্স হয় আই এম সাইন ওমেগা টি, ঠিক আছে, আর কারেন্টকে যদি আই দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, এটা যদি একটা ইন্ডাক্টর হয়ে থাকে, এর অ্যাক্রসে যদি ভোল্টেজ ড্রপ এরকম ভাবে ভিএল হয়ে থাকে, তো আমরা ভিএল কে কি লিখতে পারবো? ভিএল কে লিখতে পারবো এল ডিআই অফ টি ডিটি। তার মানে এল ইন্টু ডিডিটি অফ আই এম সাইন ওমেগা টি, আই এম সাইন ওমেগা টি। তো এখান থেকে কত হবে? এল আই এম ওমেগা কস ওমেগা টি। ঠিক আছে, দেখো এখান থেকে এই এল আই এম ওমেগাটাকে আমরা লিখি হচ্ছে ভিএম, ভিএম কস অফ ওমেগা টি। নাও দিস কস অফ ওমেগা টি আর দিস সাইন অফ ওমেগা টি, বলো কস অফ ওমেগা টি আর সাইন অফ ওমেগা টি, এদের মধ্যে সম্পর্ক কি করে স্থাপন করব? আগের দিন বলেছিলাম, বলো দেখি কিরকম করে সম্পর্ক স্থাপন করব। সাইন কস 90 মানে প্লাস স্যার তো 90 সাইন ডিগ্রি 90 মাইনাস প্লাস 90 ডিগ্রি, কসের ক্ষেত্রে মাইনাস করলেই তো হয়ে যাবে, মানে কস ইজ ইকুয়াল টু সাইন মাইনাস 90 ডিগ্রি। মানে 90 ডিগ্রি এগু পিছু করতে হবে। 90 ডিগ্রি এগু কিছু করতে হবে, ঠিক আছে। তার হুম। মানে সাইন, আমরা কি লিখতে পারি? আই এম সাইন 90 প্লাস থিটা, 90 প্লাস ওমেগা টি, তাই তো? তো এটাই তো আমার কাছে কি হয়ে যাবে? এ সরি, এটা Cos এটা এটা কস, এটা কস হয়ে যাবে, সরি এটা কস হবে। দাঁড়া, চেঞ্জ করে দিচ্ছি, 1 মিনিট দাঁড়া, 1 মিনিট। মেন হচ্ছে দুটোর মধ্যে যে সম্পর্কটা আছে সেটা বুঝলেই হবে, দাঁড়া বলে দিচ্ছি। প্রথমে বলো আমাকে, সাইন 90 প্লাস থিটা মানে কি? cos কস থিটা। থিটা, কস থিটা। তার মানে এখানে আমি কি লিখতে পারি? ভিএম সাইন 90 ডিগ্রি প্লাস ওমেগা টি, তাই তো? দেখো থিটাকে ওমেগা টি দিয়ে রিপ্লেস করো, তাহলে কি লিখতে পারবো? কস ওমেগা টি সমান সমান সাইন 90 ডিগ্রি প্লাস ওমেগা টি, এইভাবে লিখতে পারি, ঠিক আছে। তার মানে দেখো তুমি এখান থেকে বুঝতে পারছো, একটা ওয়েভ ফর্ম যেখানে চলছে তার থেকে 90 ডিগ্রি আগে থেকে শুরু হয়ে গেছে। কে শুরু হয়ে গেছে? ভোল্টেজটা শুরু হয়ে গেছে। মানে এই ওয়েভ ফর্মটা যখন শুরু হয়েছে তার 90 ডিগ্রি অ্যাডভান্সে এগোচ্ছে। কে এগোচ্ছে? ভোল্টেজের ওয়েভ ফর্মটা এগোচ্ছে, ভিএল এর ওয়েভ ফর্মটা এগোচ্ছে। তার মানে কে এগিয়ে আছে? ভিএল এগিয়ে আছে। কে পিছিয়ে আছে? আই পিছিয়ে আছে, ঠিক আছে। ওই জন্য আমরা এখানে ভিএলটাকে আমরা কি দেখাই? ভিএলটাকে আমরা যে বরাবর দেখাই তার থেকে 90 ডিগ্রি অ্যাপার্টে কারেন্টটাকে শো করি, ঠিক আছে। তার থেকে 90 ডিগ্রি, অরণ্যর অ্যান্সার বেরিয়ে গেল। হুম, ঠিক আছে। তো 90 ডিগ্রি অ্যাপার্টে কারেন্টটাকে শো করি। তো এটা হচ্ছে এর পার্ট নয়, তো ওই জন্য আমি এখানে নিয়ে আসতে চাইছিলাম না। যাই হোক, ঠিক আছে। বুঝতে পারলে কিভাবে হলো? হ্যাঁ স্যার, সেই জন্য হ্যাঁ ব্যাপারটা স্যার। গুলিয়ে বুঝতে পারছি না এটা কথা থেকে এলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই। দেখো আমি যে বাউন্ডারিটা ড্র করলাম, দিস ইজ নট পার্ট অফ দিস, দিস ইজ পার্ট অফ দিস অ্যাকচুয়ালি। এটা আগের দিন একটু হয়েছিল, ঠিক আছে, আগের দিন আমরা এগুলো ডিটেলে ডিসকাস করেছিলাম। দেখো এটা যদি হয়ে গিয়ে থাকে তাহলে পরেরটা এগোবো। দেখো বুঝে নাও ভালো করে। এক মিনিট দাঁড়ান স্যার, লিখে নিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
তোমরা এখান থেকে শুধু কিভাবে ফেজার ডায়াগ্রামটা ড্র করলাম সেটা বুঝবে, ঠিক আছে, আর কিচ্ছু না, জাস্ট কিভাবে ফেজার ডায়াগ্রামটা ড্র হয়েছে সেটুকু বুঝবে। স্যার ফেজর ডায়াগ্রাম ছাড়া তো স্যার মেশিন পুরো স্যার অসম্পূর্ণ স্যার, দেখছি এখন হ্যাঁ, ফেজার ডায়াগ্রাম ছাড়া মেশিন অসম্পূর্ণ। ওই জন্য যেরকম, প্রতিটা জায়গায় স্যার ফেজর। হ্যাঁ প্রত্যেকটা জায়গাতে ফেজার থাকবে। ওই জন্য ফেজার ডায়াগ্রামটা আমি প্রত্যেকটা এলিমেন্ট আমি এত আস্তে আস্তে কেন করাচ্ছি এই জিনিসগুলো, আমি এই জিনিসগুলো আস্তে আস্তে করাচ্ছি তার একটা মেন রিজন হচ্ছে এগুলো হচ্ছে ফান্ডামেন্টালস, ঠিক আছে, এগুলো হচ্ছে বেসিক্স। এইটা যদি আমি তাড়াহুড়ো করে বেরিয়ে চলে যাই, আমি পরে গিয়ে অনেক কথা বললেও তোমরা কিছু বুঝতে পারবে না, ঠিক আছে। অ্যাকচুয়ালি স্কুলে বা কলেজে যে প্রবলেমটা হয়, সে স্যাররা মানে এই জায়গাগুলো না স্কিপ করে করে বেরিয়ে যায়। এই ডিটেলটা হচ্ছে কোথায় আমাদের শুরুর সময় না বেশি পড়াশোনা করা উচিত, মানে এই সার্কিট থিওরির জায়গাটা, তাহলে মানে ম্যাক্সিমাম তোমার সাবজেক্টে কোনো ইস্যুস থাকবে না। সার্কিট থিওরি সাবজেক্টটা ঠিক মতো যদি পড়ানো হয় তাহলে অন্য কোনো সাবজেক্ট পড়ার দরকার পড়ে না, কারণ দিস ইজ দ্য মার্জিং পয়েন্ট, এভরিথিং মার্জেস হেয়ার, ঠিক আছে, সবকিছু কিন্তু এখানে এসে মার্জ হয়। সব নদীর উৎস গঙ্গা। হুম। আচ্ছা, কি বাদল জয়েন করেনি তো? না, বাদল জয়েন করেনি। তাই ঠিক আছে, বলি আজকে ইকো হয়নি কেন? ঠিক আছে। দেখো, ও অ্যাকচুয়ালি ঘরের মধ্যে বসে, একটা ঘরের মধ্যে, যার জন্য প্রবলেমটা কোন একটা কারণে ইকো হয়। এটা হয়ে গেলে বলো নেক্সট কোশ্চেনটায় যাবো, নেক্সট টপিকটায় যাবো। এদেরকে ফোনটা কেন দেয়? এদেরকে তো দিয়ে দিতে পারে, এমনিতেই কথা বলছে, ফোন বাড়ি চলে যাবে। এত জোর কথা বলে ফোনে, সত্যি। যাই হোক, চলো। আচ্ছা, হয়েছে এটা, দেখো পরেরটায় যাই তাহলে। হ্যাঁ স্যার। হুম, পরেরটায় যাচ্ছি তাহলে। পরেরটা হচ্ছে আমাদের কাছে আরসি সার্কিট, ঠিক আছে, পরেরটা হচ্ছে আমাদের কাছে আরসি সার্কিট। আরসি সার্কিট দেখতে কিরকম হয়? এইরকম হয় আরসি সার্কিটকে দেখতে। তো এই সার্কিটটার মধ্যে আমি যদি কেভিএল অ্যাপ্লাই করি তো কি লিখতে পারবো? ভিটি দ্যাট উইল বি ভিআর প্লাস ভিসি, তো ভিআর প্লাস ভিসি এই ফর্মে লিখতে পারবো। এবার ধরো এর মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা তো ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট হবে, সেটাকে আমি আই দিয়ে লিখবো, আই অফ টি দিয়ে লিখছি। কিন্তু ক্যাপিটাল আই মানে তোমরা এখন বলছো ম্যাগনিটিউড দিয়ে লিখবো, তো এখানে যখন ম্যাগনিটিউডের ফর্মে লিখবো তখন লিখবো আই ইন্টু আর, আর এখানে যখন লিখবো তখন লিখবো জে আই এক্সি, জে আই এক্সি, ঠিক আছে। কি করে লিখলেন এটা? হুম, JIX মাইনাস জে আই এক্সি কি করে লিখলাম? তো দেখো, কি বলবো এটা, দেখো একটা ছোট্ট জিনিস তোমাকে বলি তাহলে বুঝতে পারবে। প্রথমত হচ্ছে তুমি এইটুকু ধরো যে আই ইন্টু আর হচ্ছে ভোল্টেজ ড্রপ ফর রেজিস্টার, ঠিক আছে, আর মাইনাস জে আই এক্সি, মাইনাস জে আই এক্সি এটা হচ্ছে ভোল্টেজ ড্রপ ফর ক্যাপাসিটার। তো ক্যাপাসিটারের যে ইন্ডাকটেন্স, এই ক্যাপাসিটারের যে রিঅ্যাক্টিভ, যেটা আমরা বলি ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স, ঠিক আছে, দিস ইজ ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স, ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স এক্সিটাকে বলে, এক্সিটাকে বলে হচ্ছে ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স, রিঅ্যাক্টেন্স, ঠিক আছে। তো ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্সটা কি? ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স ইজ ডিপেন্ডেন্ট অন ওমেগা, মানে ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করবে, মানে এখানে যে তুমি সাপ্লাইটা দিয়েছো সেই সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করবে, বাট রেজিস্ট্যান্স কিন্তু সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করে না। কি বললাম বুঝতে পারলে? একটা জিনিস দেখো, আমরা পড়েছি যে এক্সি ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স, সেটাকে আমরা লিখি হচ্ছে 1/2 পাই এফসি। এটা মানে কি? এটা মানে হচ্ছে ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স হচ্ছে সেই প্রপার্টি, ঠিক আছে, যেটা ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ডেন্ট, বাট রেজিস্ট্যান্স কখনো ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে না। তো ওই জন্য আমাদের এখানে একটা ভেক্টোরিক্যাল টার্ম আমাদের অ্যাড করতে হয়, ঠিক আছে, দ্যাট ভেক্টোরিক্যাল টার্ম ইজ ইকুয়ালস টু মাইনাস অফ জে, ঠিক আছে।
তো এই মাইনাস অফ যেটা কেন করা হয়, কারণটা আমরা মনে রাখবো, এটা আমরা বাংলা যোগ বিয়োগ করছি না, এটা আমরা ভেক্টরিক্যাল যোগ বিয়োগ করছি। ঠিক আছে, আমরা এখানে কি যোগ বিয়োগ করছি, ভেক্টরিক্যাল যোগ বিয়োগ করছি, তো সেই জন্য আমরা এটাকে এইভাবে রিপ্রেজেন্ট করে থাকি। ঠিক আছে, তো মাইনাস যে এক্স এটা অ্যাকচুয়ালি আমাকে বোঝায় হচ্ছে রিঅ্যাক্টেন্স অফ দ্য কমপ্লিট ক্যাপাসিটর। ঠিক আছে, মাইনাস কেন হয়, তো এটাকে তুমি এইভাবেও লিখতে পারো, এটাকে জেনারেলি এটাকে জেনারেলি এইভাবে লেখা হয় 1/jxc, সরি 1/j ইন্টু এক্স অফ সি, এইভাবে লেখা হয়। ঠিক আছে, এই 1/jটাকে আমরা কি লিখি, মাইনাস জে এক্সি হিসাবে লিখি, কারণ তুমি হয়তো জানবে যে জে কে জে দিয়ে গুণ করলে কি হয়, -1 হয়। ঠিক আছে, তো এখানে নিচে একটা জে দিয়ে গুণ করো, উপরে একটা জে দিয়ে গুণ করো, তাহলে কি নিচের জেটা ইন্টু জে মানে -1 আসবে, আর উপরে একটা জে আছে, তো মাইনাস জে এক্সি হবে। ঠিক আছে, আর আরো একটু ডিটেলে বুঝতে গেলে তুমি এটা বুঝো যে স্যার লেখা হয় তাই তো, হ্যাঁ এটা ক্যাপাসিটেন্সের অ্যাক্রসে লেখা হচ্ছে মাইনাস জে এম। হ্যাঁ, মাইনাস জে এক্সিটা লেখা হচ্ছে ক্যাপাসিটেন্সের জন্য। ঠিক আছে, ইট ইজ দ্য রিঅ্যাক্টিভ পার্ট। ঠিক আছে, ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স ডিউ টু ক্যাপাসিটর। এখান থেকে দেখো, এখান থেকে আমরা যেটা লিখতে পারি, আই যদি কমন নিই তাহলে আর মাইনাস জে এক্সি হয়ে থাকে, তো এই আই ইন্টু এটা কি আমরা বলি জেড। ঠিক আছে, তাহলে জেড যেটা এক্ষেত্রে আছে দ্যাট ইজ আর মাইনাস জে এক্সি আছে। ঠিক আছে, তো এক্ষেত্রে ম্যাগনিটিউড কত আসবে, ম্যাগনিটিউড অফ জেড আসবে √আর² প্লাস এক্সি স্কোয়ার। ঠিক আছে, কিন্তু থিটা যখন আমি বার করতে যাব তখন ট্যান ইনভার্স অফ মাইনাস এক্সি বাই আর আসবে। ঠিক আছে, মাইনাস অফ এক্সি বাই আর আসবে। কিভাবে আছে এবার, তুমি এগুলো তো সমস্যার বিষয়। এক্স প্লাস আই ওয়াই কমপ্লেক্স নাম্বার, একটা জেড যদি কমপ্লেক্স নাম্বার হয়ে থাকে এক্স প্লাস আই ওয়াই, তো এটাকে আমি রিপ্রেজেন্ট করতে পারি, এর ম্যাগনিটিউডটা বার করার সময় আমি এরকম লিখি √(x² + y²), আর যখন এর অ্যাঙ্গেলটা বার করতে যাই থিটা, তখন লিখি ট্যান ইনভার্স অফ কমপ্লেক্স ওয়াই বাই এক্স। ঠিক আছে, ট্যান ইনভার্স অফ ওয়াই বাই এক্স, এইভাবে রিপ্রেজেন্ট করি। ঠিক আছে, এটা কেউ নাও জানতে পারে, আবার কেউ জানতেও পারে সবাই। তো যাই হোক, এটা হলো আমরা এখান থেকে জেডটাকে বার ও করতে হাই সেকেন্ডারি পড়েনি বলে ওইগুলো জানে। হ্যাঁ, হাই সেকেন্ডারি না পড়লে তো একটু অসুবিধা হবেই। ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নেই, এগুলো একটু আমি বলতে বলতে থাকবো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো এখান থেকে আমরা কি বার করতে পারলাম, দেখো ভোল্টেজ বার করতে পারলাম, কারেন্ট বার করতে পারলাম, আর তার ইম্পিডেন্সের সঙ্গে সম্পর্ক বার করতে পারলাম। এখানে একটা জিনিস মনে রাখবে, এখানে আমি কারেন্টটা কিন্তু ভেক্টর। ঠিক আছে, কারেন্ট একটা ভেক্টর হিসেবে দেখিয়েছি, কারেন্ট একটা ভেক্টর। এখানে যেটা ইম্পিডেন্স বেরিয়েছে দ্যাট ইম্পিডেন্স ইজ অলসো এ ভেক্টর। ঠিক আছে, ইম্পিডেন্স যেটা বার করেছি সেটা হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। জাস্ট এইটুকু খেয়াল রাখলেই আমাদের মোটামুটি আরসি সার্কিটটা এখান থেকে হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো এখানে ভিটি কে আমরা কি লিখেছি, ভিএম কস ওমেগা টি টার্মসে রিপ্রেজেন্টেশন করেছি। তো এক্ষেত্রে যদি আমি দেখতে চাই, ঠিক আছে, এক্ষেত্রে যদি আমি দেখতে চাই, তাহলে দেখো কারেন্টকে কি লিখতে পারি, কারেন্টকে যদি আই অফ টি লিখি, আই অফ টি উইল বি আইএম ইন্টু কস অফ ওমেগা টি প্লাস থিটা। ঠিক আছে, দেখো আগের বার আমরা কি করেছিলাম, আগের বার যখন আমরা এটা করেছিলাম, দেখো এখানে আমরা যখন ক্যালকুলেশন করেছিলাম তখন আমাদের দেখো কত বেরিয়েছিল, আই অফ টি ইজ ইকুয়ালস টু আইএম বাই √2 ইন্টু মাইনাস অফ থিটা। ঠিক আছে, আর এক্ষেত্রে কত আসছে, এখানে আইএম বাই √2 হবে, আইএম বাই √2 ইন্টু, এক মিনিট, হ্যাঁ, তো সরি, দেখো এখানে এখানে কত হচ্ছে, আইএম ইন্টু কস অফ ওমেগা টি প্লাস থিটা, আর এটাকে যদি তুমি ম্যাগনিটিউডের ফর্মে লিখতে চাও তখন বেরোবে হচ্ছে আইএম বাই √2 অ্যাঙ্গেল অফ প্লাস থিটা। ঠিক আছে, এখানে প্লাস থিটা হবে। ঠিক আছে, তো এই 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 দুটো রিপ্রেজেন্টেশন, ভোল্টেজের রিপ্রেজেন্টেশন এবং কারেন্টের রিপ্রেজেন্টেশন, এই দুটো আমাদের বুঝতে হবে। ফোনটা একটু ভেতরে হয়ে গেছে, ইকো হচ্ছে বারবার। দেখো নেটটা কেটে না যায়, বেশি দূরে রাখবে না, নেট কেটে যাবে, তাহলে নেটটা কেটে না যায়। তো দেখো এখানে তার মানে দেখো আমরা কি পেলাম, এখানে কারেন্টটা বার করতে পারলাম আইএম বাই √2 ইন্টু অ্যাঙ্গেল অফ থিটা। তো আগের ক্ষেত্রে আমাদের যেটা বেরিয়েছিল সেটা বেরিয়েছিল আইএম বাই √2 ইন্টু মাইনাস অফ থিটা। ঠিক আছে, অ্যাঙ্গেলটাকে আমরা মাইনাস থিটা দিয়ে রেখেছিলাম, কিন্তু এর ক্ষেত্রে কত আসছে, এর ক্ষেত্রে আসছে প্লাস অফ থিটা।
ঠিক আছে। স্যার এইটা কোথা থেকে এলো বুঝতে পারলাম, এই এইটা আইটিটা। আইটিটা হচ্ছে কারেন্ট, ঠিক আছে, আইটিটা হচ্ছে কারেন্ট। সেটা হচ্ছে এই কারেন্টটাকে আমি কিভাবে রিপ্রেজেন্ট করব, ঠিক আছে, এই কারেন্টটাকে আমি কিভাবে রিপ্রেজেন্ট করব। দেখো এখানে এখানে যে অ্যাঙ্গেলটা এসছে সেটা হচ্ছে কত এসছে, এখানে যে অ্যাঙ্গেলটা এসছে সেই অ্যাঙ্গেলের ম্যাগনিটিউডটা কত এসছে, দেখো সেই অ্যাঙ্গেলের ম্যাগনিটিউডটা এসছে নেগেটিভে, মানে -tan−1/xc/r এরকম একটা রিপ্রেজেন্টেশন এসছে, ঠিক আছে। আগেরটা তুমি যদি খেয়াল করে দেখে থাকবে তো অ্যাঙ্গেলের ভ্যালুটা কত এসেছিল, থিটা ইকুয়ালস টু, দেখবে বেরিয়েছিল শুধু tan inverse। tan ইনভার্স অফ xl/r বেরিয়েছিল, xl/r। ঠিক আছে। তো এইখান থেকে আমরা এটা এটা আইডেন্টিফাই করতে পারি, ঠিক আছে, এখান থেকে আমরা এটাকে আইডেন্টিফাই করতে পারি। অ্যাকচুয়ালি কি হয়, কারেন্ট বার করার জন্য কারেন্টটাকে দেখো উপর থেকে আমরা যদি এই ফর্মুলা থেকে লিখি তাহলে আই সমান সমান এরকম ভাবে লিখতে পারবো v/z, ঠিক আছে। হুম। কিন্তু আমি ওই জন্য দেখো প্রথমেই বললাম যে ভিটাকে যদি রেফারেন্স ধরা হয় তখনই আমি এই ভি অ্যাঙ্গেল 0 কথাটা লিখতে পারি, ঠিক আছে। ভিএম অ্যাঙ্গেল 0 ডিগ্রি তখনই লিখতে পারি যখন ভিটাকে আমরা রেফারেন্স হিসেবে ধরবো, আদারওয়াইজ কিন্তু আমি এটাকে লিখতে পারবো না, ঠিক আছে। এখানে যেটা ভি, দ্যাট ইজ বেসিক্যালি আমাদের কাছে আরএমএস ভ্যালু, দিস ইজ দি আরএমএস ভ্যালু। সেই আরএমএস ভ্যালুটাকে আমি এখানে ঘুরিয়ে লিখি vm/√2 ডিভাইডেড বাই জেড, জেডটা মানে কি জেড এর ম্যাগনিটিউড ইনটু অ্যাঙ্গেল অফ থিটা, ঠিক আছে। এখানে অ্যাঙ্গেলটা কত আছে, এখানে অ্যাঙ্গেলটা পজিটিভ অ্যাঙ্গেল, এখানে অ্যাঙ্গেলটা আছে নেগেটিভ অ্যাঙ্গেল, দেখো এই যে নেগেটিভ অ্যাঙ্গেল বেরিয়েছে। এই অ্যাঙ্গেলটা কত আছে, এই অ্যাঙ্গেলের সাইনটা আছে মাইনাস, তো এখানে জেড অ্যাঙ্গেল মাইনাস থিটা হয়। তো এটা যদি জেড অ্যাঙ্গেল মাইনাস থিটা হয় তাহলে এখানে আছে vm/√2 ইন্টু জেড, উপরে চলে গেলে হয় প্লাস থিটা, ঠিক আছে, উপরে চলে গেলে হয় প্লাস থিটা। তো এখান থেকে আমাদের যেটা বেরোয় দ্যাট ইজ im/√2 ইন্টু অ্যাঙ্গেল অফ থিটা। এই im/√2টা কি, im/√2টা হচ্ছে আমার কাছে আরএমএস ভ্যালু অফ দ্য কারেন্ট, ঠিক আছে। এই আইটা কি, এটা হচ্ছে ভেক্টর, কারেন্টটাকে ভেক্টর ফর্মে আমি দেখিয়েছি, ঠিক আছে। এবার এই আই ভেক্টরটাকে অ্যাকচুয়ালি কিভাবে বোঝানো হয়, এই আই ভেক্টরটাকে এরকম ভাবে বোঝানো হয়, আই এর যে ম্যাগনিটিউড, ঠিক আছে, আই ভেক্টরটার ম্যাগনিটিউড ইনটু অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল বলতে আমি এখানে থিটা ধরেছি। এই থিটাটা ডিপেন্ড করে কার উপর, থিটা ডিপেন্ড করে হচ্ছে কি কম্পোনেন্ট আমি ইউজ করেছি তার উপর, লোডটা কি লাগানো আছে তার উপর। যদি ক্যাপাসিটেন্স হয় তাহলে এটা পজিটিভ অ্যাঙ্গেল হবে, যদি ইন্ডাকটেন্স হয় তাহলে নেগেটিভ অ্যাঙ্গেল হবে, ঠিক আছে। ইন্ডাকটেন্সের জন্য এই সাইনটা মাইনাস হয়, মাইনাস থিটা লিখি, আর এই ক্যাপাসিটেন্সের জন্য এটা লিখি প্লাস থিটা, ঠিক আছে। ক্যাপাসিটেন্সের জন্য এটা লিখি প্লাস থিটা। তো সেইটাকেই আমি দেখো এইখানে আমি দেখিয়েছি, এইখানে আমি এটাকে এক্সপ্লেন করে দেখালাম, এই জায়গাটা আমি সেটাকে বললাম আর কি, এই পয়েন্টটা। দেখো কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো, কোনো ডাউট যদি থাকে জিজ্ঞেস করতে পারো, যদি কোনো ডাউট থাকে জিজ্ঞেস করতে পারো। না স্যার, ডাউট নেই। হুম। তো অ্যাকচুয়ালি যে জিনিসটা তোমাদের আরো একটু ক্লিয়ার করে আরেকবার একটু বলে দিই, ধরো যেখানে আমি ইন্ডাকটেন্স আরএল সার্কিট ইউজ করেছি, সেই আরএল সার্কিটে আমি ইম্পিডেন্সকে যখন দেখিয়েছি তখন আমি দেখিয়েছি দেখবে জেড অ্যাঙ্গেল থিটা দিয়ে দেখিয়েছি। যখন সেটা আরসি সার্কিট হয়ে যাবে তখন আমি ইম্পিডেন্সের অ্যাঙ্গেলটাকে কিন্তু দেখাবো জেড অ্যাঙ্গেল মাইনাস থিটা, ঠিক আছে। এটা হচ্ছে আরসির ক্ষেত্রে প্রযোজ্য, এটা হচ্ছে আরএল এর ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু যখন আমি সেম জিনিসটা কারেন্টের জন্য দেখাবো, ঠিক আছে, সেম জিনিসটা যখন কারেন্টের জন্য দেখাচ্ছি তখন কিন্তু প্যারামিটারটা উল্টো হচ্ছে। আরএল সার্কিটে কারেন্টটা হচ্ছে আই অ্যাঙ্গেল মাইনাস থিটা, আর থিটা কি হচ্ছে যে আই অ্যাঙ্গেল মাইনাস প্লাস থিটা। কেন হচ্ছে, কারণ ভোল্টেজের রেসপেক্টে আমি যদি ভাবি, ভোল্টেজের রেসপেক্টে কারেন্টটা ফর ইন্ডাকটিভ সার্কিট ল্যাগিং, ফর ক্যাপাসিটিভ সার্কিট লিডিং। তো সেই নেচারটার জন্য আমার এখানে সাইনটা হচ্ছে, ঠিক আছে। তো আমি পরে আরেকবার ফেজার ডায়াগ্রামটা ড্র করছি তাহলে তোমরা বুঝতে পারবে। স্যার বলো। ইন্টারাপ্ট করলাম স্যার, সরি হ্যাঁ স্যার। বলো, হ্যাঁ বলো। ও স্যার বলছি এটা রেকর্ড হচ্ছে তো স্যার? রেকর্ড হচ্ছে স্যার। স্যার এত নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, বারবার স্যার না বেরিয়ে যাচ্ছে, বারবার না বেরিয়ে যাচ্ছে। অসুবিধা নেই, রেকর্ড হচ্ছে। স্যার কানেক্ট হতেই পারছি না স্যার, এত কম স্পিড দিচ্ছে না স্যার, হচ্ছেই না। না ঠিক আছে, রেকর্ড হচ্ছে, অসুবিধা নেই, রেকর্ড সব হচ্ছে। ঠিক আছে। দেখো রেকর্ডটাকে আমি ওই জন্যই রেকর্ডিংটাকে কম্পালসারি করেছি, ঠিক আছে। রেকর্ডিংটা আমি দেখ, রেকর্ডিংটা মানে সত্যি কথা বলতে কি, রেকর্ডিং এর জন্য একটা কস্ট আমার আছে, ঠিক আছে, আমি তোদের বলেছিলাম, ঠিক আছে। রেকর্ডিং টেক্স আ কস্ট, ঠিক আছে, যেটা আমি সবাই হয়তো জানে যে সবাইকেই বলেছিলাম ভলেন্টারিলি দেওয়ার জন্য, ঠিক আছে। কিন্তু আমি জানি না কতদিন সেটা ভলেন্টারিলি আমি চালাতে পারবো, ঠিক আছে। কিন্তু রেকর্ডিংটা একটা কস্টিং এর ব্যাপার আছে, ঠিক আছে। কারণ রেকর্ডিং এর জন্য এই যে রেকর্ডিংটা দেখবি ইউটিউবে বল বা তোদের ধর জি ড্রাইভে যেরকম ভাবে আমি শেয়ার করে দিই, ঠিক আছে, ওটার জন্য আমাকে ওই জি ড্রাইভ পারচেস করতে হয়েছে, ঠিক আছে।
যে জি ড্রাইভে করে যাতে করা যায়। সেই পারচেজ না করলে উপায়টা হচ্ছে যে যদি আমি গুগল মানে ইউটিউবে করে দিই তাহলে পারচেজ কস্টটা কমে যায়, কিন্তু বাকি যে মেনটেনেন্সের কস্ট বা ডিভাইসের প্রবলেম গুলো আছে সেগুলোকে আমাকে ক্যাটার করতে হয়। ঠিক আছে, দেখছি, চেষ্টা করছি যতদিন পসিবল ততদিন আমরা রেকর্ডিংটা চালাবো। রেকর্ডিং প্রত্যেক দিনই থাকবে, ঠিক আছে, রেকর্ডিং প্রত্যেক দিন করা থাকবে, কারণ কারোর পক্ষেই একবার ক্লাস অ্যাটেন্ড করে পুরোটা বোঝা সম্ভব নয়। আরেকবার রিভিশন করে নিলে ক্লাসের সব থেকে বেস্ট হয়। ঠিক আছে, এটা আমি অনেকদিন আগে থেকেই বুঝি, এটা আমি নিজে ফেস করেছি যখন, আমি তোদের কেন দেবো, প্রবলেম কেন হবে। দেখো এক্ষেত্রে আমি যদি বলি, তো এক্ষেত্রেও আমরা জানি ক্যাপাসিটিভ সার্কিট একটা সিরিজ সার্কিট। সিরিজ সার্কিটের জন্য এটাকে আমি কোথায় লিখেছি, সিরিজে লিখেছি, এই রেফারেন্স হিসেবে ড্র করেছি। তারপর যে ভোল্টেজ ড্রপটা যদি আমি ড্র করি, ঠিক আছে, যদি ভোল্টেজ ড্রপটা ড্র করি তাহলে ভোল্টেজ ড্রপটা ড্র করলে ফর রেজিস্ট্যান্স কত হবে, আই ইন্টু আর হবে, সেটাকে আমি এই বরাবর দেখাবো। ঠিক আছে, আর যদি আমি ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দিস থিং দেখাতে চাই, ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দিস থিং দেখাতে চাই, অ্যাক্রস ক্যাপাসিটর যদি দেখাতে চাই, তাহলে ক্যাপাসিটর অ্যাক্রসে দেখালে কি হবে, ক্যাপাসিটর অ্যাক্রসে দেখালে দেখো ক্যাপাসিটরের জন্য যে ভোল্টেজ ড্রপটা হবে সেক্ষেত্রে ভোল্টেজটা লিডিং, ভোল্টেজটা কি হবে, ভোল্টেজটা ল্যাগিং থাকবে, মানে ভোল্টেজ নিজে থেকে কিন্তু পিছিয়ে থাকবে। তো ওই জন্য আমি ভোল্টেজটাকে পিছিয়ে ড্র করলাম। ঠিক আছে, ভোল্টেজটা পিছিয়ে থাকবে, ভোল্টেজটাকে আমি জন্য নিচে ড্র করলাম। আগু পিছু ব্যাপারটা কি, আগু পিছু ব্যাপারটা হচ্ছে ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ। তুমি যদি দেখো এই ফিগারটাতে, যদি তুমি ক্লকওয়াইজ আগে যাও, কে আগে আছে, ক্লকওয়াইজ গেলে দেখবে আইটা আগে আছে, ভিটা পরে আছে। ঠিক আছে, তো ওই জন্য এটাকে আমি এইভাবে রিপ্রেজেন্ট করেছি। ঠিক আছে, সো দিস ইজ আই ইন্টু এক্সি, আই ইন্টু এক্সি। ঠিক আছে, এইবার একটা জিনিস তোমাদের আমি বলে দিই, এটা আচ্ছা এই দুটোকে বলে দিচ্ছি, এই দুটোকে যদি আমি অ্যাড করি, এই দুটোকে যদি ভেক্টরিক্যাল সাম করি, ঠিক আছে, এই দুটোকে ভেক্টরিক্যাল সাম করলে আমি যেটা পাবো সেটা হচ্ছে আই। ঠিক আছে, সরি আই বলছি ভি, এখানে ভেক্টরিক্যাল যেটা পাবো সেটা হচ্ছে ভি। ঠিক আছে, আই এর ভেক্টরিক্যাল সাম করলে পাবো হচ্ছে ভি, মানে এটা হচ্ছে আমরা কোনটা পেলাম, ভি সমান সমান আমরা পেলাম হচ্ছে ভি আর প্লাস ভিসি। ঠিক আছে, ভি আর প্লাস ভিসিটাকে প্লট করতে পারলাম। এবার দেখো এইটা হচ্ছে আমাদের কাছে ফেজার ডায়াগ্রাম। ঠিক আছে, ফেজার ডায়াগ্রাম অফ আরসি সার্কিট। এবার তোমরা একটা জিনিস শোনো, ভালো করে মন দিয়ে শুনবে, যে জিনিসটা বলছি খুব মন দিয়ে শুনবে, এটা তোমাদের ফিজিক্স এ পড়ার কথা, আমার পড়ানোর কথা নয়, তবু আমি পড়াচ্ছি। দেখো ভালো করে মন দিয়ে শোনো কি বলছি। সাপোজ ধরো একটা ভেক্টর আছে এই ডাইরেকশনে, এটা ধরো 0, এটা ধরো এ। এই ভেক্টরটাকে আমি যদি বলি 90 ডিগ্রি ঘোরাও, তাহলে 90 ডিগ্রি ঘোরালে কি হবে, ভেক্টরটা এখানে চলে আসবে, আসবে কি আসবে না, অ্যান্টি ক্লকওয়াইজ। হ্যাঁ অ্যান্টি ক্লকওয়াইজ, যেদিকে আসবে কি আসবে না, আসবে তো। তো একটা ভেক্টরের ম্যাগনিটিউড যদি এ হয়, একটা ভেক্টরের ম্যাগনিটিউড যদি এ হয়ে থাকে, বা একটা ভেক্টরকে যদি ছোট হাতের এ দিয়ে লেখাই, ঠিক আছে, তো তাকে 90 ডিগ্রি ঘোরানো হয়েছে, এইটা বোঝানোর জন্য তার আগে একটা জে লিখলেই হয়, এটাকে জে অপারেটর বলে। ঠিক আছে, যে অপারেটরটা কি বোঝাচ্ছে, যে অপারেটরটা বোঝাচ্ছে যে এই ভেক্টরটাকে আমি 90 ডিগ্রি অপারেট করিয়েছি, মানে 90 ডিগ্রি ঘুরিয়ে দিয়েছি। ঠিক আছে, আবার যদি এটাকে আমি আরো 90 ডিগ্রি ঘোরাতে চাই, তোকে আরো জে দিয়ে গুণ করতে হবে, তাহলে জে ইন্টু এ ভেক্টর। তার মানে এই ভেক্টরটাকে এবার আমি কত করেছি, এ ভেক্টরটাকে 180 ডিগ্রি ঘুরিয়েছি। তার মানে একটা ভেক্টর এ কে যদি আমি 180 ডিগ্রি ঘোরাতে যাই, তাহলে আমি কি পাবো, মাইনাস অফ এ পাবো। মাইনাস এ, হোয়াট ইজ মাইনাস এ, মাইনাস এ মানে হচ্ছে জে স্কোয়ার এ, দ্যাট ইজ মাইনাস অফ এ। ঠিক আছে, সিমিলারলি আবার তুমি যদি একে আরো 90 ডিগ্রি ঘোরাও, তাহলে ভেক্টরটা এদিকে চলে আসবে। তার মানে 3টে জে এ, ঠিক আছে, 3টে জে এ, দ্যাট ইজ জে কিউব এ। তো জে কিউব এ মানে কি, জে কিউব এ মানে হচ্ছে মাইনাস জে ইন্টু এ, মানে একটা ভেক্টরকে যদি আমি জে দিয়ে গুণ করি তার মানে সেটা 90 ডিগ্রি শিফট করেছে, যদি মাইনাস লিখে দিই তার মানে সেটা 180 ডিগ্রি শিফট করেছে, যদি মাইনাস জে দিয়ে গুণ করি তার মানে সেটা 270 ডিগ্রি শিফট করেছে। ঠিক আছে, তো সিমিলার গ্রাউন্ডসে তুমি যদি এই ভেক্টরটাকে আবার এদিকে 360 ডিগ্রি ঘুরিয়ে দাও, তার মানে 4টে জে দিয়ে গুণ করো, কিন্তু এ লেখো, তার মানে দুটো জে এর জন্য -1, এই দুটো জে এর জন্য -1, তার মানে শুধু এ আসছে, -1 শুধু এ। ঠিক আছে, এই জন্য এটাকে বলে জে অপারেটর। জে অপারেটর অ্যাকচুয়ালি কি করে, কোনো ভেক্টরকে 90 ডিগ্রি শিফট করে বা 90 ডিগ্রি অপারেট করে ইন দা, যদি আমি জে দিয়ে মাল্টিপ্লাই করি, দ্যাট ইজ ইন দা অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন। ঠিক আছে, এই কনসেপ্টটা মনে রাখবে। ঠিক আছে, যে অপারেটরটা আমরা এই কাজে লাগে। ঠিক আছে, এই যে হ্যাঁ কমপ্লেক্স নাম্বারে, তো তো তুমি এখান থেকে বুঝতেই পারছো যে মাইনাস জে হলে কি হবে, মাইনাস জে হলে তলায় নেমে যাবে ভেক্টরটা,
এই যে মাইনাস জে হয়েছে, মাইনাস জে কখন হচ্ছে? যখন তলার দিকে নেমে গেছে ভেক্টরটা। তো দেখো এই মাইনাস জে আই এক্স কেন লিখছি বুঝতে পারছো? মাইনাস যেটা কেন ইউজ হচ্ছে বুঝতে পারছো? এই ভেক্টরটার রেসপেক্টে আই ভেক্টরটার রেসপেক্টে আই এক্স অফ সি ভেক্টরটা কত আছে? মাইনাস জে দিয়ে গুণ হয়েছে, মানে আই এক্স অফ সি এর মধ্যে কত গ্যাপ আছে? 270 ডিগ্রির গ্যাপ আছে, প্লাস 270 ডিগ্রি গ্যাপ আছে, অথবা মাইনাস 90 ডিগ্রির গ্যাপ আছে, যেটা খুশি সেটা তুমি যেরকম ভাবে এক্সপ্লেন করতে চাও সেভাবে করবে। দেখো এটা বুঝতে পারলে কিনা বলো। এটা খুব ক্রিটিক্যাল জিনিস, এটা ভেক্টরের প্রিলিমিনারি আন্ডারস্ট্যান্ডিং থেকে আসে। দাদা তোমরা হয়তো ভেক্টর পড়োনি ঠিকভাবে, ওই জন্য এই জায়গাটা বুঝতে সুবিধা হচ্ছে, কিন্তু এবার আশা করি বুঝতে পারলাম কি বলতে চাইছি। এটা একটা বেসিক প্রিলিমিনারি আন্ডারস্ট্যান্ডিং থেকে আসে, আর কিচ্ছু না। দেখো বুঝতে পেরেছো? কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করবে। সবাইকে জিজ্ঞেস করছি। শুধু যে লিখে দিলে ওপরে উঠে যেত। শুধু যে দিলে, শুধু যে লাগালাম 90 ডিগ্রি ঘুরলো, আরেকটা যে লাগালাম 180 ডিগ্রি, আরেকটা যে লাগালাম 270 ডিগ্রি। তার মানে একটা যে দিই যদি জে ইন্টু এ হয়, তার মানে সেটা এক্স অ্যাক্সিস বরাবর থাকবে। মাইনাস এ, আমরা বলি না একটা ভেক্টর যদি এদিকে থাকে, তার মানে উল্টো দিকে ভেক্টরটাকে আমি কত লিখি? মাইনাস এ দিয়ে লিখি না? লিখি কি লিখি না? তার একদম অপোজিট দিকে। সেটা কিভাবে আসে? সেটা এইখান থেকে আসে। ঠিক আছে, দেখো বুঝতে পারলে কিনা বলো। অরণ্য, দেবজ্যোতি, সৌরভ। স্যার 200, এখানে যে সেকেন্ডটাতে দেখে যান 270 ডিগ্রি মুভ করেছে, ওইটা একটু বলে দিন। তিনবার মুভ করেছি, তিনবার। দেখো এইখানে আমি কি বললাম, একটা ভেক্টরের সঙ্গে যদি আমি জে কিউব এ গুণ করি অথবা মাইনাস জে দিয়ে গুণ করি, সেটা কি বোঝায়? সেটা বোঝায় যে দুটোর মধ্যে 270 ডিগ্রি ফেজ শিফট আছে। এই মাইনাস জেটা অ্যাকচুয়ালি কাকে বোঝাচ্ছে? যে দুটো ভেক্টরের মধ্যে 270 ডিগ্রি ফেজ শিফট আছে। প্লাস 270 যা, মাইনাস 90 ডিগ্রিও তাই। তোমাকে যদি কেউ বলে 270 ডিগ্রি পজিটিভ ডাইরেকশনে ঘোরো আর 90 ডিগ্রি মাইনাস নেগেটিভ ডাইরেকশনে ঘোরো, মানে একই একই ঘোরা। তুমি তো 360 কে হিসাব করে দেখো, দেখো তুমি 360 কে হিসাব করলে এদিক বরাবর 270 হয়, আর যদি উল্টো দিক দিয়ে ঘোরো তাহলে 90 হয়। ঠিক আছে, তুমি সেম জায়গায় চলে আসবে। তো সেইটাই রিপ্রেজেন্টেশন এখানে, আর কিছু নাই, ব্যাস এইটুকুই। অ্যাকচুয়ালি ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু -1 ওই ফর্মুলাটা, তাই তো? ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু -1 ওমেগা তো নয়, জে হবে না, অপারেটর। কমপ্লেক্স নাম্বারে তো আমরা ওমেগা দিয়ে পড়তাম, ওই আই দিয়ে ওমেগাটাই যে আই এখানে আই চেঞ্জ। আই দিয়ে করতে, আই আই না এক্স প্লাস ওমেগা? আই ওয়াই ক্যালকুলেটরে আছে আই। করতিস না? আই দিয়ে এক্স প্লাস আই ওয়াই, ওমেগা দিয়ে করতাম। ওমেগা দিয়ে করতিস। এক্স প্লাস আই ওয়াই এটা তো মানে আমরা করতাম হচ্ছে ওমেগা কিউব প্লাস ওমেগা স্কোয়ার, ওইরকম ভাবে করতাম। ওমেগা কিউব ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা। ওমেগা কিউ মানে 1 নয়? ওমেগা কিউব মানে 1। কোন জায়গাটা বলছে আমি একটু বোঝার চেষ্টা করছি দাঁড়া। আমরা এখানে যে অপারেটরটা করছি সেটা হচ্ছে জে অপারেটর, ঠিক আছে? ওমেগা নয় কিন্তু। জে কিউব আমি মানে এখানে তো আমরা এখানে মাইনাস জেই ধরছি। হ্যাঁ, জে কিউব মানে মাইনাস জে ধরি তো। ওমেগা ইজ ইকুয়াল টু 1 কেন হবে? না না, সেটা ছেড়ে দে, গোলাস না, ছেড়ে দে। ওটা ওখানেই রেখে দে, যেটা যেখানে ছিল সেখানে রেখে দে, পরে ওটা নিয়ে চর্চা হবে। ঠিক আছে, তো আপাতত এই এই অবধি থাক। ঠিক আছে, জাস্ট এইটুকু আমরা পড়ে রাখি, আমাদের এইটুকু কাজে লাগবে। ফেজার ডায়াগ্রামটা এইটুকু হলো। দেখো নেক্সট পয়েন্ট, এটা যদি হয়ে গিয়ে থাকে, দেখো নেক্সট পয়েন্টে যাচ্ছি। ফ্যানটাকে বন্ধ করে দিয়ে চলে গেছে। ও ও সত্যি লোকজন। দেখো ইন্ডাক্টর আর ক্যাপাসিটার, ঠিক আছে? এতক্ষণ ধরে আমরা দুটো সার্কিট দেখলাম, আর এল সার্কিট দেখলাম, আরসি সার্কিট দেখলাম। 1 মিনিট ওয়েট কর, ফ্যানটা চালিয়ে আছে। ফ্যানটা চলছিল, কে ফ্যানটা বন্ধ করে দিয়েছিল? ঠিক আছে, তো দেখো এখানে প্রথমত দেখো আমরা এতক্ষণ ধরে দেখলাম আরসি সার্কিট এবং আর এল সার্কিট এবং আরসি সার্কিট, ঠিক আছে? তো এবং আর এল এবং আরসি সার্কিটের পর এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এলসি সার্কিট। ঠিক আছে, এলসি সার্কিটকে অনেক সময় ট্যাঙ্ক সার্কিটও বলা হয়। ঠিক আছে, এলসি সার্কিটকে অনেক সময় ট্যাঙ্ক সার্কিট বলা হয়। কিন্তু ট্যাঙ্ক সার্কিট কোনটাকে বলে? এলসি প্যারালালটাকে, এলসি প্যারালালটাকে। মানে স্যার এলসি ট্যাঙ্ক সার্কিট মানে? ট্যাঙ্ক সার্কিট হচ্ছে নাম, সার্কিটটাকে নাম দেওয়া হয়। প্যারালাল, প্যারালাল এলসি সার্কিটটাকে, সিরিজটাকে নয় কিন্তু।
ঠিক আছে, সিরিজটাকে না, প্যারালাল এসি সার্কিটটাকে ট্যাঙ্ক সার্কিট বলে, এটা নাম, একটা শর্ট কোশ্চেন দেয় আর কি। আচ্ছা দেখো, এবার এক্ষেত্রেও আমরা সেম জিনিস লিখতে পারবো যে ভি সমান সমান আমরা কি লিখতে পারবো, সরি ভি সমান সমান কি লিখতে পারবো, ভি সমান সমান লিখতে পারবো হচ্ছে ভিএল প্লাস ভিসি, এক্ষেত্রেও সেম লিখবো। ঠিক আছে, এবার দেখো ভিএলটাকে কি লিখতে পারবো, ভিএলটাকে লিখতে পারবো হচ্ছে আই ইন্টু জে এক্সএল, আর ভিসিটাকে কি লিখতে পারবো, আই ইন্টু মাইনাস আই ইন্টু জে এক্সি। লিখতে পারবো কি পারবো না বলো? এখান থেকে যদি আই কমন নিই তাহলে কি লিখবো, জে জে আই ইন্টু জে যদি কমন নিই তাহলে কি লিখতে পারবো, এক্সএল মাইনাস এক্সি। ঠিক আছে, তার মানে এখান থেকে আমরা যেটা লিখতে পাচ্ছি যে আই ইন্টু জেড, যেখানে জেডটা আমরা কত লিখলাম, জে ইন্টু এক্সএল মাইনাস এক্সি। ঠিক আছে, দেখো এই সার্কিটটার মধ্যে কোনো রেজিস্টিভ কম্পোনেন্টকে আমরা দেখাইনি, এই সার্কিটটার মধ্যে শুধুমাত্র ইমেজিনারি পার্ট আছে। ঠিক আছে, কেবলমাত্র ইমেজিনারি পার্টকে আমরা এখানে ড্র করেছি। এখান থেকে দুটো কেস হতে পারে, একটা হচ্ছে দেখো কেস ওয়ান, যদি এক্সএল গ্রেটার দেন এক্সি হয়, যদি এক্সএল গ্রেটার দেন এক্সি হয় তাহলে দেখো এই যে ইম্পিডেন্সটা, এই যে সার্কিটটা আছে, ইম্পিডেন্সটা কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। ঠিক আছে, ইম্পিডেন্সটা কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। তো ইম্পিডেন্সটা পজিটিভ হলে এই সার্কিটটাকে আমরা কি বলবো, ইন্ডাকটিভ সার্কিট বলবো, ইন্ডাকটিভ সার্কিট। তার মানেটা কি, তার মানেটা হচ্ছে যে এই দুটো সার্কিট কম্পোনেন্টের মধ্যে কার জোর বেশি, এক্সএল এর বেশি না এক্সির বেশি। তো আমরা এখানে দেখলাম যে এক্সএলটাকে আমি বড় করেছি, তাহলে এক্সএলটাকে বড় করলে ক্যাপাসিটি ইন্ডাকটিভ এফেক্টটা বেশি থাকবে কম্পোনেন্টের মধ্যে, আর যদি এক্সিটাকে বড় করে দিই তাহলে রিঅ্যাক্টিভ কম্পোনেন্টটা বেশি থাকবে। তো কেস ওয়ানে আমরা লিখেছি যে ইন্ডাকটিভ কম্পোনেন্ট, একটা ইন্ডাকটিভ সার্কিট তৈরি করেছি যেখানে কি হয়েছে, যেখানে ইম্পিডেন্সটা আমাদের কাছে কি বেরিয়েছে, পজিটিভ বেরিয়েছে। তাহলে ইম্পিডেন্সটা যদি পজিটিভ বেরোয় তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা এইভাবে লিখতে পারি, দেখো ইম্পিডেন্সের ম্যাগনিটিউড কত হবে, বলো ইম্পিডেন্সের ম্যাগনিটিউড কত হবে, রুট ওভার অফ জিরো স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সি তার হোল স্কোয়ার। জিরো স্কোয়ার মানে কি, জিরো স্কোয়ার মানে হচ্ছে রিয়েল পার্টের স্কোয়ার, এখানে রিয়েল পার্ট বলে কিছু নেই, ইমাজিনারি পার্ট কোনটা, এক্সএল মাইনাস এক্সি। তাহলে জিরো স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সির হোল স্কোয়ার। ঠিক আছে, এটা আসছে, দ্যাট ইজ ইকুয়ালস টু আমরা লিখতে পারি এক্সএল মাইনাস এক্সি। এটা বেরিয়ে গেল আমাদের কাছে ইম্পিডেন্সের ম্যাগনিটিউড। এবার আমরা বার করব ইম্পিডেন্সের অ্যাঙ্গেল, ইম্পিডেন্সের অ্যাঙ্গেল ইকুয়ালস টু ট্যান ইনভার্স অফ এক্সএল মাইনাস এক্সি ডিভাইডেড বাই জিরো। বলো থিটা মানে 90 জিরো, ডিগ্রি। তার মানে 90 ডিগ্রি হয়ে গেল। ঠিক আছে, ফট করে লিখে দেবো 90 ডিগ্রি। এইবার প্রশ্নটা হচ্ছে এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে দেখো ইম্পিডেন্সটা কি বেরোলো, ইম্পিডেন্সটা যে ভেক্টরটা বেরোলো দ্যাট ইজ ইকুয়ালস টু জেড বেরোলো, ম্যাগনিটিউড অফ জেড অ্যাঙ্গেল 90 ডিগ্রি বেরোচ্ছে। ঠিক আছে, দাঁড়াও এক মিনিট, নিয়ে আসি ফেরত। হ্যাঁ, জেড অ্যাঙ্গেল 90 ডিগ্রি। ঠিক আছে, জেড অ্যাঙ্গেল 90 ডিগ্রি। ঠিক আছে, এটা বেরোচ্ছে কখন, এটা বেরোচ্ছে যখন এক্সএল গ্রেটার দেন এক্সি হচ্ছে, যখন এক্সএল গ্রেটার দেন এক্সি হচ্ছে তখন কি হচ্ছে, তখন আমাদের কাছে জেড অ্যাঙ্গেল 90 ডিগ্রি হচ্ছে। এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট। সার্কিটটা কি হচ্ছে, সার্কিটটা ইন্ডাকটিভ হচ্ছে। ঠিক আছে, তো এর ক্ষেত্রে আমরা এটাকে এইভাবে লিখতে পারি। তো এই কন্ডিশনটাকে মেনটেন রাখতে গেলে যদি আমি কারেন্ট বার করি, কারেন্ট আই ইজ ইকুয়ালস টু কত হবে, ভি বাই জেড হবে। ঠিক আছে, ভি বাই জেড হবে। তো ভি যদি রেফারেন্স হয় তার মানে সেখানে আমি কি লিখতে পারবো, ভিএম বাই রুট টু অ্যাঙ্গেল 0 ডিগ্রি। আর এখানে জেড এর জন্য কত লিখতে পারবো, জেড অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তো এখান থেকে আমরা কত লিখতে পাচ্ছি, দ্যাট ইজ আইএম বাই রুট টু অ্যাঙ্গেল মাইনাস 90 ডিগ্রি। ঠিক আছে, আইএম বাই রুট টু অ্যাঙ্গেল মাইনাস 90 ডিগ্রি। তো এখান থেকে আমরা একটা রিলেশনশিপ কি দেখতে পেলাম, এখান থেকে আমরা একটা রিলেশনশিপ দেখতে পেলাম, যদি সার্কিটটা ইন্ডাকটিভ হয় তাহলে যে অ্যাঙ্গেলটা তৈরি হবে, ঠিক আছে, তাহলে যে অ্যাঙ্গেলটা তৈরি হবে সেটা কত হবে, মাইনাস 90 ডিগ্রি হবে। ঠিক আছে, এটা হচ্ছে কেস ওয়ান। এবার কেস টুটা চলে আসি, দেখো কেস টুটা ভালো করে মন দিয়ে দেখো, কেস টুটা দেখো, কেস টুতে কি আছে, এক্সিটা গ্রেটার দেন এক্সএল হয়ে যাচ্ছে, তার মানে জেড বিকামস নেগেটিভ। যদি জেড নেগেটিভ হয় সেটাকে আমরা বলবো ক্যাপাসিটিভ সার্কিট। কেন ক্যাপাসিটিভ সার্কিট বলবো, কারণ সেখানে ক্যাপাসিট্যান্সের এফেক্টটা বেশি আছে। তো এর ক্ষেত্রে যদি আমি বার করতে যাই, ঠিক আছে, এর ক্ষেত্রে তো এর ক্ষেত্রে তুমি বার করো, এর ক্ষেত্রে পজিটিভ সাইন, তার মানে কি হবে, এক্ষেত্রে জেড কত হবে,
এর ক্ষেত্রে জেড কত হবে? এর ক্ষেত্রে জেড কত হবে? এর ক্ষেত্রে জেড হবে জে ইন্টু এক্সি মাইনাস এক্সেল হবে, ঠিক আছে? জে ইন্টু এক্সি মাইনাস এক্সেল হবে। কারণ এখানে আমাদের কাছে কি কি জিনিস বুঝতে হবে, এখানে আমাদের এখানে একটা জিনিস বুঝতে হবে যে এক্সি মাইনাস এক্সেল করলে মাইনাস আগেটা মাইনাস আসবে। তো এখানে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে এখানে এক্সিটা বড় আছে, ঠিক আছে? যেহেতু এক্সিটা বড়, তো ওই জন্য আমি এইভাবে জেডটাকে রিপ্রেজেন্ট করব। মনে রাখবে মেন যে সাইনটা আছে, সেটা কিন্তু এক্ষেত্রে নেগেটিভ হচ্ছে, ঠিক আছে? মেন যে সাইনটা আছে সেটা কিন্তু এক্ষেত্রে নেগেটিভ হচ্ছে। তাহলে মড অফ জেড কত হবে? মড অফ জেড একই হবে, এক্সি মাইনাস এক্সেল হবে। হুম। কিন্তু অ্যাঙ্গেল থিটা কত হবে? অ্যাঙ্গেল থিটা হবে ট্যান ইনভার্স অফ, ঠিক আছে, এক্সি মাইনাস এক্সেল ডিভাইডেড বাই 0, কিন্তু তার আগে একটা মাইনাস সাইন আছে, তো মাইনাসটা আমি বাইরে বার করে দেবো। তো দ্যাট ইজ ইকুয়ালস টু মাইনাস 90 ডিগ্রি আসবে, ঠিক আছে? তার মানে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? এখান থেকে আমরা বুঝতে পারলাম যে এর জন্য জেড এর ভ্যালুটা মাইনাস 90 হচ্ছে। তাহলে জেড যদি মাইনাস 90 হয়, তাহলে আই কে কত লিখবো? আই সব একই থাকবে, আই এম বাই √2, বাট তার অ্যাঙ্গেলটা কত হয়ে যাবে? আগে মাইনাস 90 ছিল, এবার প্লাস 90 হয়ে যাবে, ঠিক আছে? এই ক্যালকুলেশনটা সেম যদি তুমি রিপিটেশন করো এর জন্য, তাহলে দেখবে মাইনাসটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে? তার মানে ক্যাপাসিটিভ ইন্ডাকটিভ সার্কিটের জন্য কি বেরোচ্ছে? আই এম বাই √2 অ্যাঙ্গেল মাইনাস 90 ডিগ্রি বেরোচ্ছে। আর ইন্ডাকটিভ সার্কিটের ক্যাপাসিটিভ সার্কিটের জন্য কি বেরোচ্ছে? আই এম বাই √2 প্লাস 90 ডিগ্রি বেরোচ্ছে, ঠিক আছে? এই দুটো রিপ্রেজেন্টেশন খুব ইম্পর্টেন্ট। দেখো বুঝতে পারলে কিনা বলো। দেখো কারো কোনো অসুবিধা থাকলে বলতে পারো, আমি এরপরে ফেজার ডায়াগ্রাম ড্র করব, তো তখন তোমাদের আরো ক্লিয়ার হবে, ঠিক আছে? তখন তোমাদের আরো- কি জন্য আসছে? বলো বলছি মাইনাসটা কি জন্য আসছে স্যার ওইখানে? কোনটা? জেড ইকুয়াল টু মাইনাস জে এক্সি মাইনাস এক্সেল তো বুঝতে পারছি, বাট মাইনাস জেটা কি জন্য আসছে? হ্যাঁ, মাইনাস কি করে হচ্ছে? দেখো আমি তোমাকে একটা জিনিস বলি, তুমি এই এইটা বুঝতে পেরেছো? এখানে তো স্যার বুঝতে পেরেছি যে বুঝতে ইন্ডাকশন। পেরেছো তো? হ্যাঁ, বুঝতে পেরেছো তো? এবার বলো, যদি এক্সি বড় হয়ে যায়, হ্যাঁ, যদি এই ইকুয়েশনটা এক্সি বড় হয়ে যায়, তাহলে কি হবে? এই সার্কিটটা কি আর ইয়ে থাকবে? এই সার্কিটটা কি আর জেডটা কি আর পজিটিভ বেরোবে? না এখানে তো নেগেটিভ লিখেছেন। জেডটা নেগেটিভ বেরোবে, ঠিক কি ঠিক নয়? জেডটা তখন নেগেটিভ বেরোবে। তাহলে জেডটা যদি নেগেটিভ বেরোয়, সেটা তুমি কোথায় বুঝতে পারবে? সেটা কি তুমি ম্যাগনিটিউডে বুঝতে পারবে? বুঝতে পারবে না ম্যাগনিটিউডে, সেটা বুঝতে পারবে অ্যাঙ্গেলে, ঠিক আছে? জেডের যে সাইনটা, এটা অ্যাকচুয়ালি কি নিচ্ছ? জেডের ম্যাগনিটিউড অ্যাকচুয়ালি কি? ইট ইজ দ্য ডিফারেন্স। ধরো 4 আর 5 মধ্যে যদি তোমাকে কেউ ডিফারেন্স বার করতে বলে, তুমি বার করবে 1, কিন্তু 4 মাইনাস 5 যদি কেউ করতে বলে, তখন তুমি বলবে -1। এখানে হ্যাঁ। আমরা কি করলাম? এখানেও আমরা ঠিক ওই কাজটাই করলাম। এখানে আমরা বললাম যে জেড এর ম্যাগনিটিউডটা কত? জেড এর ম্যাগনিটিউড হচ্ছে এক্সি মাইনাস এক্সেল, কিন্তু জেড এর অ্যাঙ্গেলটা কত? তখন আমি লিখলাম মাইনাস অফ ট্যান ইনভার্স অফ এক্সি মাইনাস এক্সেল বাই 0। এখানে মাইনাস লিখেছি একটা, মাইনাস অফ ট্যান ইনভার্স এক্সি মাইনাস এক্সেল বাই 0। বুঝতে পারলে কি বললাম? দেখো ওই যে কেস 1 আর কেস 2 টা লক্ষ্য করবি, হ্যাঁ, তাহলেই এখানে হয়ে যাবে। এখানে দেখ দুটো আলাদা আলাদা কেস করেছি, দুটো আলাদা আলাদা কেস আছে, কেস 1 আছে আর কেস 2 আছে। দেখো কেস 1 আর কেস 2 আছে, দেখো। দেখো যদি এটা বোঝা গিয়ে থাকে, তাহলে আমি এরপর ফেজার ডায়াগ্রাম ড্র করবো। দুটো সেপারেট ফেজার ডায়াগ্রাম হবে, ঠিক আছে? একটা হবে কেস 1 এর জন্য একটা ফেজার ডায়াগ্রাম হবে, আর কেস 2 এর জন্য একটা ফেজার ডায়াগ্রাম হবে। তাহলে এখান থেকে আমরা আরেকটা জিনিস আইডেন্টিফাই করতে পারছি, যখন কেস 1 আছে তখন ভিএল গ্রেটার দ্যান ভিসি হবে, আর যখন কেস 2 আছে তখন ভিসি গ্রেটার দ্যান ভিএল হবে, ঠিক আছে? যার রিঅ্যাকট্যান্সটা বেশি, তার একপাশে ভোল্টেজ ড্রপ বেশি হবে, যার রিঅ্যাকট্যান্সটা কম, তার একপাশে ভোল্টেজ ড্রপ কম হবে, ঠিক আছে? তো এইভাবে কেস 1 আর কেস 2 কে আমাদের বুঝতে হবে। দেখো যদি হয়ে গিয়ে থাকে বলবে, ভালো করে বুঝে না জায়গাটা।
দেখো কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করো, তাহলে আমি পরের ফেজার ডায়াগ্রামটা এগোচ্ছি। পরেরটা এগোই। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক আছে, পরেরটা এগোচ্ছি। দেখো তাহলে আমরা কি পড়লাম এতক্ষণ ধরে? আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে যে কেস 1 পড়েছি একটা। কেস 1টা ছিল এক্সেলটা গ্রেটার দ্যান এক্সি ছিল, দ্যাট ইজ ইন্ডাকটিভ সার্কিট আমরা পড়েছি। তো ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে আমরা কি দেখলাম, আমাদের কাছে ভিএলটা গ্রেটার দ্যান ভিসি বেরোলো। তাহলে ভিএল যদি গ্রেটার দ্যান ভিসি হয়, তাহলে আমরা কি করেছিলাম, আমরা ভি কে লিখেছিলাম কিভাবে, ভিএল প্লাস ভিসি লিখেছিলাম। ঠিক আছে, ভেক্টরিক্যাল এডিশন করেছিলাম। দেখো দুটোকে যোগ করে কিন্তু লিখেছি, বিয়োগ করে কিন্তু লিখিনি, দুটোকে যোগ ফর্মে লিখেছি। তার মানে আমি যদি এবার প্লট করতে চেষ্টা করি কেস 1টাকে, এক্স অ্যাক্সিস বরাবর আমি কারেন্টটাকে লিখছি আই, এদিক বরাবর কারেন্ট যাচ্ছে হচ্ছে কি আই। এবার দেখো একটা কম্পোনেন্ট কিরকম আছে, একটা কম্পোনেন্ট আমার কাছে এইরকম আছে, ঠিক আছে, ভিএলটা ডিউ টু ইন্ডাক্টার যে ভোল্টেজ ড্রপ ভিএল হবে, দ্যাট উইল বি 90 ডিগ্রি লিডিং, দ্যাট উইল বি 90 ডিগ্রি লিডিং, মানে আমি এটাকে এরম ভাবে দেখাবো, দ্যাট ইজ ভিএল 90 ডিগ্রি লিডিং উইথ রেসপেক্ট টু হোয়াট, 90 ডিগ্রি লিডিং উইথ রেসপেক্ট টু কারেন্ট। যদি ভিসি কে প্লট করি তাহলে ভিসি কত হবে, 90 ডিগ্রি ল্যাগিং, ঠিক আছে, 90 ডিগ্রি পিছিয়ে থাকবে। কে পিছিয়ে থাকবে, ভোল্টেজ পিছিয়ে থাকবে, 90 ডিগ্রি ভোল্টেজটা পিছিয়ে থাকবে। তো এখানে আমাদের যুক্তিসঙ্গতভাবে ভিএলটা কি, ভিএলটা হচ্ছে আমার কাছে বড়, ভিসিটা কি, ভিসিটা আমার কাছে ছোট। তাহলে দুটো রেজাল্টেন্ট আমি কি পাবো, তা দুটো রেজাল্টেন্ট আমি পাবো হচ্ছে গিয়ে এইটা হচ্ছে আমার কাছে ভিএল মাইনাস ভিসি, মানে এই কম্পোনেন্টটাকে যদি আমি মাইনাস ভিসি লিখি, মাইনাস ভিসি লিখলে কোথায় চলে যাবে, এখানে উপরে উঠে চলে আসবে মাইনাস ভিসি। তো আমি যে রিমেইনিং পার্টটা পড়ে থাকে ভিএল মাইনাস ভিসি, এই ম্যাগনিটিউডটা আমরা পাবো। ঠিক আছে, ভিএল মাইনাস ভিসি এই ম্যাগনিটিউডটা পাবো। আর এইটাই হবে আমার কাছে ফেজার ডায়াগ্রাম। ঠিক আছে, এইটাই হবে আমার কাছে ফেজার ডায়াগ্রাম। এখানে আমাদের কাছে রেজাল্টেন্ট হিসেবে যেটা পাচ্ছি দ্যাট ইজ ভিএল মাইনাস ভিসি। ঠিক আছে, তো ম্যাগনিটিউড অফ ভি যেটা, যদি আমাকে বলে কেউ ভি এর ম্যাগনিটিউডটা বলো ভাই, তো ভি এর ম্যাগনিটিউড উইল বি ভিএল মাইনাস ভিসি। কিন্তু এখানে আমি কি লিখেছি, এখানে আমি লিখেছি ভি, ভি সমান সমান কি লিখেছি, ভি ভি প্লাস ভিএল প্লাস ভিসি। তা দুটো আলাদা আলাদা করলেন কেন? দেখো এটা হচ্ছে ভেক্টর, এটা হচ্ছে স্কেলার। ঠিক আছে, এখানে আমি ম্যাগনিটিউড নিয়ে কাজ করেছি, এখানে আমি ম্যাগনিটিউড নিইনি, কিন্তু এখানে আমি কি নিয়েছি, ভেক্টর কোয়ান্টিটি নিয়েছি। তো ভেক্টর কোয়ান্টিটি যখনই নেওয়া হয়, অ্যাঙ্গেলের মধ্যে এই ডিফারেন্সটাকে মানে কনসিডার করে নেওয়া হয়। ঠিক আছে, এটা কিন্তু ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটিতে সবসময় দুটোকে আমাকে যোগ করেই দেখাতে হবে। কিন্তু যখন আমি ম্যাগনিটিউডের কথা বলবো, মানের কথা বলবো, তখন কিন্তু ডিফারেন্স হবে ফর কেস 1, ফর কেস 1 উইল বি ডিফারেন্স। সিমিলার গ্রাউন্ডসে যদি আমি কেস 2টাকে লিখতে চাই, এই সমস্ত ছেলেগুলো যারা আজকে ক্লাসটা মিস করছে তারা পরের দিন আমার মাথা খাবে। এক্সএল লেস দ্যান এক্সি, এক্সএল লেস দ্যান এক্সি মানে কি, ভিএল লেস দ্যান ভিসি, ভিএল লেস দ্যান ভিসি মানে কি, এদিকে কারেন্ট আছে, ভোল্টেজের ভেক্টরটা ছোট ভেক্টর, ক্যাপাসিটরের ভেক্টরটা বড় ভেক্টর। তাহলে এই দুজনের মধ্যে ডিফারেন্স করলে কত পড়ে থাকে, ভিসি মাইনাস ভিএল, দিস ইজ ভিসি মাইনাস ভিএল। তো এর ক্ষেত্রে ম্যাগনিটিউড অফ ভি কত হবে, ম্যাগনিটিউড অফ ভি হবে ভিসি মাইনাস ভিএল। স্যার ভি কত লিখবো, ভেক্টর ফর্মে লিখলে ভিসি প্লাস ভিএল লিখবো। ভেক্টর রিপ্রেজেন্টেশন সবসময় সেম, বাট যখন আমি ম্যাগনিটিউড ফর্মে লিখছি তখন আমি এটাকে এইভাবে লিখছি। দেখো বুঝতে পারলে কিনা বলো, ভেরি ভেরি ক্রিটিক্যাল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো বুঝতে পেরেছি কিনা বলবে। কারোর কোনো অসুবিধা, কারোর কোনো কোশ্চেন জিজ্ঞেস করতে পারো। ভি এর ম্যাগনিটিউডটা কি হবে, ভি এর ম্যাগনিটিউড হবে ভিএল মাইনাস ভিসি। কার জন্য, কেস 1 এর জন্য। ভি এর ম্যাগনিটিউড কত হবে, ভিসি মাইনাস ভিএল। কার জন্য, যখন ভিএল লেস দ্যান ভিসি, কেস 2 এর জন্য। ঠিক আছে, দেখো কারোর কোনো প্রশ্ন, কারোর কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারো। স্যার শোনাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে বলো সৌরভ। স্যার একবার বলুন স্যার এটা। হ্যাঁ আরেকবার বলছি। দেখো মেন ব্যাপারটা হচ্ছে কি, মেন ব্যাপারটা হচ্ছে ইন্ডাক্টরের মধ্যে
ঠিক আছে, দেখো এই ইকুয়েশনটা বুঝতে পেরেছো? আগে যে ইকুয়েশনটা লিখেছিলাম যে এর অ্যাক্রস, এখানে যদি কেভিএল অ্যাপ্লাই করি, এখানে কেভিএল অ্যাপ্লাই করলে কি লিখতে পারবো? ভি সমান সমান ভিএল প্লাস ভিসি লিখতে পারবো তো? হ্যাঁ হ্যাঁ দেখো এটা হচ্ছে ভেক্টরিক্যাল অ্যাডিশন, ভেক্টরিক্যাল অ্যাডিশন। তো ভেক্টরিক্যাল অ্যাডিশনটা তোলার জন্য আমি কি লিখছিলাম? আই ইন্টু জে এক্স এল লিখলাম, আর এর জন্য কত লিখলাম? প্লাস আই ইন্টু মাইনাস জে এক্স লিখলাম, তাই তো? তো এখান থেকে আমি যদি আই আর জে দুটোকে কমন নিই তাহলে কি পাবো? এক্সএল মাইনাস এক্সি। এবার দুটো কন্ডিশন হতে পারে, আইদার এক্সএল বেশি হতে পারে অথবা এক্সি বেশি হতে পারে। যদি এক্সএল বেশি হয় তার মানে কি ক্যাপাসিটি ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স বেশি, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স বেশি মানে কি তার মধ্যে ড্রপটাও বেশি, তার মানে কি ভিএলটাও বেশি। তার মানে যদি এক্সএল বেশি হয় তার মানে ভিএল গ্রেটার দ্যান ভিসি। তাহলে ভিএল গ্রেটার দ্যান ভিসি মানে কি এইটা, এই কার্ভটা, এই রিপ্রেজেন্টেশনটা। যদি এক্সি বেশি হয় তাহলে কি হবে? তাহলে ভিসি বেশি হয়ে যাবে, ভোল্টেজ ড্রপ অ্যাক্রস ক্যাপাসিটর বেশি হয়ে যাবে। স্যার হ্যাঁ বলো। ড্রপটাও স্যার বেশি হবে তাহলে, তাই তো? ড্রপটাও বেশি হবে, এক্সিতে ড্রপটা বেশি হবে, তার মানে ভিসিটা তখন বড় হয়ে যাবে ভিএল এর থেকে। দেখো এখানে আমি স্ট্র্যাটেজিক্যালি ভিসিটাকে ছোট ড্র করেছি, এখানে আমি স্ট্র্যাটেজিক্যালি ভিএলটাকে ছোট ড্র করেছি, তারপর দুটোকে ইয়ে করেছি, রেজাল্ট্যান্ট বার করেছি। বুঝতে পেরেছো? এখানে রেজাল্ট্যান্ট কি করে বার করবো? দুটো ভেক্টরের মধ্যে একটা ভেক্টর এদিকে আছে, একটা ভেক্টর এদিকে আছে, এই দুটোর মধ্যে রেজাল্ট্যান্ট কি করে বেরোবে? এইটাকে ধরো এ আছে, এটা ধরো বি আছে, তার মানে বি মাইনাস এ করলে তবে না রেজাল্ট্যান্ট পাবো। এইটাকে যদি উল্টো দিকে করে দিই তাহলে কত পাবো? মাইনাস এ পাবো। তাহলে বি প্লাস অফ মাইনাস এ, তাহলেই তো আমি তার রেজাল্ট্যান্টটা পাবো, তাই না? দুটোকে যদি আমি অ্যাড করি তবে না রেজাল্ট্যান্ট পাবো, বি প্লাস অফ মাইনাস এ করলে তবে রেজাল্ট্যান্ট পাবো, দ্যাট ইজ ইকুয়াল টু বি মাইনাস এ। ওই জন্য দেখো এখানে ভিএল মাইনাস ভিসি বেরিয়েছে, এখানে ভিসি মাইনাস ভিএল বেরিয়েছে। বুঝতে পারলে? হ্যাঁ কলেজে এগুলো হয়েছে, কলেজে এগুলো করিয়েছিল? এই তো মনে হচ্ছে কিছু কিছু কলেজে হয়, হয় না যে তা না। স্যার ভেক্টরটা স্যার হয়নি, এটাই হচ্ছে এতটা স্যার ভেক্টর ডিপে ঢোকেনি। ভেক্টরটা হয়নি। না ভেক্টরটা তো আমি ফিজিক্সে কিছুদিন আগে পড়িয়ে দিলাম, আগে বলতে পারতিস, ভেক্টরে ক্লাস করতে পারতিস ছেলেগুলোর সাথে। স্যার কলেজে এত বেশি স্যার ডিপলি ঢোকেনি ভেক্টর এইগুলো। জানলে তবে তো ঢুকবে। ওই স্যার ওই জে এক্সএল জে এক্সি আর এলসি এই ভেতরে ঢুকলে সমস্যা আছে না, কোশ্চেন জিজ্ঞেস করবি তো। আমার কাছে তুমি যে কোনো কোশ্চেন জিজ্ঞেস করতে পারো, আমার কাছে সমস্ত কোশ্চেন জিজ্ঞেস করার স্বাধীনতা আছে, ঠিক আছে? সব জায়গায় তো কোশ্চেন জিজ্ঞেস করার স্বাধীনতা থাকে না। ঘুরিয়ে এমন একটা কোশ্চেন হ্যাঁ। করবে আর চুপ। হ্যাঁ, কোশ্চেন জিজ্ঞেস করার স্বাধীনতা তো সব জায়গায় থাকে না, এটা আমি খুব মনে করি। তার কারণ হচ্ছে আমি জানি আমি 100% জানি না, কিন্তু আমি এটুকু জানি আমি তোদের থেকে একটু হলেও বেশি জানি, ঠিক আছে? মানে ধর তোরা আমার কাছে ধর 100 খানা কোশ্চেন করলি, বা তোরা যে ধর টেস্ট পেপার গুলো দিচ্ছিস, তোরা যে টেস্ট পেপার দিচ্ছিস, আমার কি তোর কি মনে হয় আমি কি সবকটা পারবো? আমি কোনোদিন সবকটা পারবো না। আমি হয়তো ওই 85 to 90 করতে পারবো, তার বেশি কি পারবো? তার বেশি পারবো না। 10টা কোশ্চেন আমারও এরকম থাকবে যেটা আমি জানি না, তো আমাকে সেটা কি করতে হবে? আমাকে সেটা জেনে নিতে হবে। ঠিক সেরকম ভাবে তোরা আমাকে যদি একটা কোশ্চেন করিস, তার 80% পসিবিলিটি আছে সেটা আমি জানি, বা 85% পসিবিলিটি আছে সেটা আমি জানি, কিন্তু 10% পসিবিলিটি আছে যেটা আমি জানি না। তো টিচাররা যদি নিজেদেরকে মনে করে তারা সব জানতা হরিদাস পাল, তাহলে আর কি হবে? নিজের মধ্যে থেকে না স্টুডেন্টটাকে কখনো হারাবি না, নিজের মধ্যে থেকে স্টুডেন্টটা হারিয়ে গেলে সব শেষ হয়ে যাবে। যতদিন পর্যন্ত নিজের মধ্যে স্টুডেন্টটা বজায় থাকবে ততদিন পর্যন্ত তুই শিখতে পারবি। তুই যতই বড় হয়ে যাস, তোর এজ যতই বাড়তে থাকুক, যতদিন পর্যন্ত তোর মধ্যে স্টুডেন্ট নেচারটা থাকবে, শিক্ষার্থী মানে শেখার ইচ্ছাটা থাকবে, ততদিন পর্যন্ত তুই এগোতে থাকবি, তোকে কেউ আটকাতে পারবে না, ঠিক আছে? তো এই প্রিন্সিপালটা আমি বিশ্বাস করি যে আই এম স্টিল এ স্টুডেন্ট, আমি এখনো একজন স্টুডেন্ট। তোরাও স্টুডেন্ট, কিন্তু তোরা একটু পরে এসছিস, মানে একটু কম জানিস জাস্ট, কিন্তু আমিও স্টুডেন্ট, আমিও শিখছি তোদের সঙ্গে পড়ানোর সময় আমিও তোদের কাছ থেকে অনেক কিছু জিনিস শিখি, বা আমাকেও পড়ে অনেক জিনিস শিখতে হয়, ঠিক আছে? তো এই স্টুডেন্ট ব্যাপারটা নিজের মধ্যে থেকে সরাবে না। স্টুডেন্ট মানে হচ্ছে লার্নার, ঠিক আছে? লার্নারটা হচ্ছে এমন একটা জিনিস যেটা সারা জীবন মানুষের সঙ্গে থাকা উচিত, ঠিক আছে? এটা খুব বড় একটা কি বলবো, স্টুডেন্ট শব্দের মিনিংটা ভালোভাবে বুঝতে পারলে তোমরা দেখবে কোনোদিন কোনো জিনিস আটকাবে না তোমাদের কাছ থেকে। যাই হোক, দেখো এটা হলো কিনা বলো। এটা যদি হয়ে থাকে তাহলে আমি পরেরটা এগোবো। হ্যাঁ স্যার হয়ে গেছে, হুম, আমার হয়ে গেছে স্যার। হ্যাঁ, বাকিটা দেখো।
দাঁড়াও একবার দেখে আসছি রেকর্ডিংটা হচ্ছে কিনা, একবার হোল্ড করো, রেকর্ডিংটা হচ্ছে কিনা দেখে আসছি এক মিনিট। আমি স্যার একবার আসছি বাইরে থেকে। হুম হুম। দেখো যদি এই অবধি হয়ে গিয়ে থাকে তাহলে আমি পরেরটা শুরু করছি, রেকর্ডিং চালু আছে, অসুবিধা নেই। দেখো নেক্সটটা শুরু করছি তাহলে, সবাই আছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক আছে। বাদল জয়েন করলো না, বাদল জয়েন করলো না, বুঝতে পারবেন না পরে। বাদল আর অভিরূপ দুজনেই জয়েন করলো না, বুঝতে পারবেন। ঠিক আছে, অসুবিধা নেই। দেখো এরপর আমরা পড়বো হচ্ছে আরএলসি সার্কিট, ঠিক আছে। ইন্ডাক্টর, তিনটে মিক্সড বলো। বলছি তিনটে মিক্সড এখন। হ্যাঁ তিনটে মিক্সড এখন, হ্যাঁ তিনটে মিক্সড এখন, কারেক্ট, একদম ঠিক বলেছো, তিনটে মিক্সড এখন। দেখো তো এর ক্ষেত্রে যদি আমি কেভিএল ইকুয়েশন লিখি, তোমরা এখন এক্সপার্ট হয়ে গেছো কেভিএল ইকুয়েশনে, বলো কি হবে? কেভিএল ইকুয়েশন আমি কি লিখবো? ভি সমান সমান কি লিখবো? ভিআর প্লাস ভিএল প্লাস Plus ভিসি। হ্যাঁ স্যার। তাহলে এখানে আমি কি লিখবো? আই ইন্টু আর প্লাস আই ইন্টু জে ইন্টু এক্স অফ এল প্লাস আই ইন্টু মাইনাস জে ইন্টু এক্স অফ সি। আই কমন নিয়ে নিচ্ছি, আর লিখছি প্লাস জে লিখছি, এক্সএল মাইনাস এক্সি লিখছি, ঠিক আছে। তার মানে এখানে আমি কি লিখতে পারলাম? আই ইন্টু জেড লিখলাম, এখানে আইও ভেক্টর জেডও ভেক্টর। তাহলে জেড রিপ্রেজেন্টেশন কি এলো? আর প্লাস জে ইন্টু এক্সএল মাইনাস এক্সি। এখান থেকে মডিউলাস অফ জেড বার করবো কি করে? রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস জে, যেটা থাকবে না, এক্সএল মাইনাস এক্সির হোল স্কোয়ার হবে। যদি অ্যাঙ্গেল জেড বার করতে বলে তাহলে কত হবে? ট্যান ইনভার্স অফ এক্সএল মাইনাস এক্সি ডিভাইডেড বাই আর, ঠিক আছে। এটা আমরা ফট করে লিখে ফেলতে পারবো। এতদূর আমাদের আইডিয়া হয়ে গেছে, এতদূর নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। এবার যেটা আমাদের প্রশ্ন আসবে, প্রথম প্রশ্ন আরেকটা ওই কেস 1 কেস 2 মতো তৈরি হবে। দ্যাট ইজ কেস 1 এ আমি যদি লিখি এক্সএল গ্রেটার দেন এক্সি, তো এক্সএল গ্রেটার দেন এক্সি হলে এই সার্কিটটার মধ্যে ইন্ডাকটিভ যে কম্পোনেন্টটা আছে তার কম্পোনেন্টের গুণটা বেড়ে যাবে। গ্রেটার দেন একটু। হ্যাঁ, এক্সএল গ্রেটার দেন এক্সি হয়ে গেলে এর মধ্যে ইন্ডাকটিভ কম্পোনেন্ট মানে সার্কিটে একটু ইন্ডাকটিভ ঘেঁষা হবে। তাহলে ইন্ডাকটিভ ঘেঁষা যদি হয়, ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো? ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে আমরা লিখতে পারবো যে জেড যেটা ইম্পিডেন্সে তো তোমার সেই একই থাকবে, রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এক্সএল স্কোয়ার, এই এক্সএল মাইনাস এক্সির হোল স্কোয়ারটা একই থাকবে, ম্যাগনিটিউডটা নিয়ে কোনো চেঞ্জ নেই। কিন্তু অ্যাঙ্গেলটা পজিটিভ হবে, কারণ দেখো এখানে যদি এক্সএলটা পজিটিভ হয়ে যায় তাহলে অ্যাঙ্গেল থিটাটা পজিটিভ আসবে, ঠিক আছে। তার মানে এক্ষেত্রে ট্যান ইনভার্স অফ এক্সএল মাইনাস এক্সি বাই আরই হবে, ঠিক আছে। তো অ্যাঙ্গেলটা এর ক্ষেত্রে কি হচ্ছে? পজিটিভ হচ্ছে, মানে জেড সমান সমান হচ্ছে জেড অ্যাঙ্গেল থিটা, ঠিক আছে। মনে রাখবে জেড এইটা যখন আমি লিখছি আর এটা যখন আমি লিখছি বোথ আর সেম, ম্যাগনিটিউড অফ জেড, ম্যাগনিটিউড অফ জেড, ম্যাগনিটিউড অফ জেড বোঝানোর জন্য আমি লিখছি, ঠিক আছে। তো জেড অ্যাঙ্গেল থিটা হয়ে যাচ্ছে কার জন্য? ফর দ্য কেস 1। তাহলে কেস 1 এর জন্য হচ্ছে ম্যাগনিটিউড অফ জেড হচ্ছে এত। তার মানে কারেন্ট কত লিখবো? কারেন্ট হচ্ছে ভি বাই জেড, ঠিক আছে। তো ভিটাকে আমি কত লিখতে পারি? ভিএম বাই রুট টু অ্যাঙ্গেল 0 ডিগ্রি রেফারেন্স হিসেবে ধরলে, ডিভাইডেড বাই জেডটাকে কত লিখতে পারি? জেড অ্যাঙ্গেল থিটা। তার মানে এখানে কত লিখতে পারি? আইএম বাই রুট টু অ্যাঙ্গেল কত হবে? মাইনাস থিটা, ঠিক আছে। দেখো এখান থেকে আমরা এটা বুঝতে পারলাম, ঠিক আছে। এর ক্ষেত্রেও কিন্তু আমাদের কি হলো? এর ক্ষেত্রেও কিন্তু আমাদের অ্যাঙ্গেলটা কত বেরোলো? মাইনাস বেরোলো, ঠিক আছে। এটা আমরা কোন কেসটা ধরেছি? কেস 1টা ধরেছি, যখন এক্সেলটাকে কি ধরেছি? বড় ধরেছি। সিমিলার গ্রাউন্ডসে দেখো এটা বুঝতে পারলে তো? আগের মতোই, জাস্ট সিমিলার টু প্রিভিয়াস কেস। এবার দেখো যদি আমি এক্সিটাকে বড় ধরে নিই, এবার কেস 2 ফর সে এক্সিটা গ্রেটার দেন এক্সএল, তাহলে এক্সি গ্রেটার দেন এক্সএল হলে ঝামেলা কোথায় হবে? অ্যাঙ্গেল থিটাটা নেগেটিভ হয়ে যাবে, ঠিক আছে। অ্যাঙ্গেল থিটাটার আগে একটা মাইনাস চলে আসবে, মাইনাস অফ ট্যান ইনভার্স অফ, ঠিক আছে, মাইনাস অফ ট্যান ইনভার্স অফ এক্সি মাইনাস এক্সএল বাই আর হবে, ঠিক আছে।
তাহলে এখানে মাইনাস সাইন চলে এলো। হোয়াট ইজ দিস মাইনাস? দিস মাইনাস উইল আলটিমেটলি ইন্ডিকেট জেড ইজ ইকুয়াল টু মাইনাস অফ থিটা। তাহলে যদি মাইনাস অফ থিটা হয় তার মানে আই কত হবে? আই সমান সমান হবে হচ্ছে আই এম বাই রুট টু অ্যাঙ্গেল পজিটিভ থিটা। ঠিক আছে, সেখানে আই এম বাই রুট টুর সঙ্গে পজিটিভ থিটা অ্যাঙ্গেলটা কিন্তু ভ্যারি করবে। ঠিক আছে, তো এই দুটো যে পয়েন্ট আমি ড্র করলাম কেস ওয়ান এবং কেস টু, এই কেস ওয়ান এবং কেস টু থেকে আমাদেরকে এবার কি করতে হবে? ফেজার ডায়াগ্রাম ড্র করতে হবে। এখানে যেরকম ভাবে আমি কেস ওয়ান কেস টু লিখলাম, এবার এই কেস ওয়ান কেস টুর উপর ভিত্তি করে আমাকে ফেজার ডায়াগ্রাম ড্র করতে হবে। তো দেখো যদি ফেজার ডায়াগ্রাম ড্র করার চেষ্টা করি, দেখো এই পর্যন্ত কারোর কোনো অসুবিধা আছে? একই জিনিস করছি বারবার। দেখো অসুবিধা আছে কারোর কোনো? একবার একবার টানা লিখে নি। হ্যাঁ কারেন্ট হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। স্যার বলছিলাম কারেন্টটা একবার বলে দেবেন কারেন্টটা দুটোর কারেন্টটা ক্ষেত্রে। কোনটা বলো, কোনটা বলবো বলো? দুটোর ক্ষেত্রে কারেন্টটা একটু বলে দিন জাস্ট। হ্যাঁ কারেন্টটা দেখো, কারেন্ট মানে হচ্ছে ভি বাই জেড, তাই তো? ভোল্টেজ বাই ইম্পিডেন্স। এবার এই ভোল্টেজটা আমি যেখানে লিখেছি দিস ইজ আরএমএস ভ্যালু। ঠিক আছে, দিস ইজ আরএমএস। তাহলে আরএমএস কে আমি কি লিখতে পারি? ভিএম বাই রুট টু লিখতে পারি। ভিএম বাই রুট টু হচ্ছে তার ম্যাগনিটিউড। এবার অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি লিখেছি, কারণ কি? আমি বললাম যে আমি এর ক্ষেত্রে অ্যাঙ্গেলটাকে রেফারেন্স ধরছি, ভোল্টেজের অ্যাঙ্গেলটাকে রেফারেন্স ধরছি। ঠিক আছে, আর এইদিকে দেখো জেড লিখেছি, জেডটা হচ্ছে ম্যাগনিটিউড অফ জেড। ম্যাগনিটিউড অফ জেড আর অ্যাঙ্গেল থিটা। আবার বলি, একটা ভেক্টর যদি হয়, একটা ভেক্টর এ কে আমি এইভাবে লিখতে পারি, এ এর ম্যাগনিটিউড আর অ্যাঙ্গেল থিটা। একটা রেফারেন্সের সাপেক্ষে অ্যাঙ্গেল হচ্ছে থিটা। ঠিক আছে, যে কোনো একটা রেফারেন্সের সাপেক্ষে অ্যাঙ্গেল হচ্ছে থিটা। তো এইটা হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ এ ভেক্টর। যখন একটা স্কেলার কোয়ান্টিটি লিখি, সেই স্কেলার কোয়ান্টিটিটা শুধুমাত্র তার ম্যাগনিটিউডকে ইন্ডিকেট করে, অনলি ম্যাগনিটিউডকে বোঝায়। আর যখন ভেক্টর হিসেবে লিখি তখন সেখানে ম্যাগনিটিউড আর ডাইরেকশন বোথ থাকে। দিস ইজ দ্য ডাইরেকশন, দিস ইজ দ্য ম্যাগনিটিউড। ঠিক আছে, তো তার রেসপেক্টে আমি যদি এখানে দেখতে যাই, তো এখানে আমি প্রথমে ম্যাগনিটিউড লিখেছি, তারপর তার অ্যাঙ্গেল লিখেছি। এখানে তার ম্যাগনিটিউড লিখেছি, তারপর তার অ্যাঙ্গেল লিখেছি। এবার ভিএম বাই জেড, ভিএম বাই জেড মানে হচ্ছে আইএম, ম্যাক্সিমাম কারেন্ট। ম্যাক্সিমাম কারেন্ট ডিভাইডেড বাই রুট টু অ্যাঙ্গেল থিটা মাইনাস অফ থিটা, কারণ তলায় থিটা আছে। দেখো তারা যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি, যদি থিটা ওয়ান বাই থিটা টু এরকম থাকে, ঠিক আছে, অ্যাঙ্গেল ফর্মে, তা এই দুটো যদি ভাগ হয়, ভাগের ক্ষেত্রে কি লিখি? থিটা ওয়ান মাইনাস থিটা টু লিখি। যদি থিটা ওয়ান আর থিটা টু গুণ ফরম্যাটে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখি? থিটা ওয়ান প্লাস থিটা টু লিখি, দুটোকে যোগ করে লিখি। ঠিক আছে, যদি দুটো অ্যাঙ্গেল গুণ ফর্মে থাকে, সাপোজ ধরো জেড ওয়ান অ্যাঙ্গেল থিটা ওয়ান আছে আর জেড টু অ্যাঙ্গেল থিটা টু আছে, তার মানে আমরা দুটোকে অ্যাঙ্গেলকে যোগ করে এরকম ভাবে লিখবো, জেড ওয়ান জেড টু অ্যাঙ্গেল থিটা ওয়ান প্লাস থিটা টু। আর জেড ওয়ান বাই জেড টু, জেড ওয়ান অ্যাঙ্গেল থিটা ওয়ান বাই জেড টু অ্যাঙ্গেল থিটা টু যদি থেকে থাকে, তাহলে আমরা লিখবো জেড ওয়ান বাই জেড টু ইন্টু অ্যাঙ্গেল অফ থিটা ওয়ান মাইনাস থিটা টু। তাহলে এখানে আমরা লিখবো জেড ওয়ান বাই জেড টু অ্যাঙ্গেল থিটা ওয়ান মাইনাস থিটা টু। এইভাবে রিপ্রেজেন্ট করা হয়। ঠিক আছে, আমি একটা অঙ্ক, আমি প্রবলেম করাবো এখান থেকে, অসুবিধা নেই, তখন এই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এরকম ভাবে আমরা এখান থেকে কারেন্টটা বার করলাম। দেখো মাইনাস থিটা আসছে ফর ইন্ডাকটিভ সার্কিট, প্লাস থিটা আসছে ফর ক্যাপাসিটিভ সার্কিট, আগে যেরকম ভাবে দেখিয়েছিলাম। সেম প্রসেস, সেম প্রসেসে ভোল্টেজ এবং সেম প্রসেসে কারেন্ট, কারেন্টের এখানেও আমরা অ্যাঙ্গেল মাইনাস বেরোচ্ছে, আর এখানে কারেন্টের এখানে অ্যাঙ্গেলটা পজিটিভ বেরোচ্ছে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ এই জিনিসটা সব থেকে খতরনাক, প্লাস আর মাইনাস। কখন প্লাস হবে আর কখন মাইনাস হবে রাতের ঘুম কেড়ে নেবে। ঠিক আছে, ওই জন্য কনসেপচুয়াল যখন কনসেপশন ডেভেলপ করবে, খুব সাবধানে কনসেপশন ডেভেলপ করবে। ঠিক আছে, খুব সাবধানে কনসেপশন ডেভেলপ করবে। ওই জন্য আমি বারবার বলি যে ধরো একটা ভেক্টর যদি থাকে, একটা কোনো ভেক্টর যদি থাকে আই, তাকে যদি আমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাই, তাহলে আমি অ্যাঙ্গেলটা যেটা পাই দ্যাট ইজ পজিটিভ অ্যাঙ্গেল বা পজিটিভ থিটা। সেইটাকে আমি মাইনাস থিটা কখন লিখবো? যদি সেটাকে আমি 90 ডিগ্রি ক্লকওয়াইজ হয়ে যায়। ক্লকওয়াইজ রোটেশনকে অলওয়েজ নেগেটিভ ধরা হয়, আর অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনকে অলওয়েজ পজিটিভ ধরা হয়। তো এই ধরনের কনসেপশন ডেভেলপ করতে হবে, আদারওয়াইজ তুমি এই প্লাস আর মাইনাস কখনো বুঝতে পারবে না, কোনোদিন বুঝতে পারবে না। তোমাকে কনসেপচুয়ালি মনে রাখতে হবে যে কার জন্য প্লাস হবে আর প্লাস জন্য মাইনাস হবে। ক্যালকুলেশনের থ্রু দিয়েও আসবে, ক্যালকুলেশনের থ্রু ক্যালকুলেশন ঠিক করলেও তোমার মাইনাস আসবে, ঠিক ঠিক রেজাল্ট আসবে। কিন্তু ক্যালকুলেশন ভুল করলে তখন কিন্তু তোমাকে কনসেপশনই তোমাকে বাঁচাবে, যে না কোনটার জন্য মাইনাস হবে আর কোনটার জন্য প্লাস হবে। কনসেপ্টটা ক্লিয়ার লাগলে প্রবলেম হবে না, কিন্তু কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে, কার ঘাড়ে মাইনাস বসিয়ে দেবে কার ঘাড়ে প্লাস বসিয়ে দেবে নিজেও বুঝতে পারবে না। ঠিক আছে, ক্লিয়ার করবে তাহলেই হবে। দেখো যদি এটা হয়ে গিয়ে থাকে বলবে, তাহলে আমরা নেক্সট পার্টে এগোবো।
আর কোনো হ্যাঁ। অসুবিধা আছে? হ্যাঁ বলো। হ্যালো, বলছি স্যার জেড এর অ্যাঙ্গেল নেগেটিভ থাকবে ফর ইন্ডাকটিভ সার্কিট, জেড আর অ্যাঙ্গেল জেড এর নেগেটিভ, অ্যাঙ্গেল পজিটিভ থাকবে উল্টো বললে, ফর ক্যাপাসিটিভ সার্কিট। উল্টো বললে। দেখো জেড এর অ্যাঙ্গেল পজিটিভ ও আছে হ্যাঁ, for উল্টো উল্টো বলছো, ঠিক আছে, ওইভাবে মনে রাখবে না, জাস্ট এইটুকু খেয়াল রাখবে যে কারেন্ট ভোল্টেজ ইজ ল্যাগিং ফর কার, ফর ইন্ডাকটিভ সার্কিট, ভোল্টেজ ইজ ল্যাগিং ফর কার, ইন্ডাকটিভ সার্কিট, ঠিক আছে। তার মানে তার জন্য অ্যাঙ্গেলটা কি হবে, মাইনাস থিটা হবে। যদি আমি অ্যারো দিই তাহলে আর মাইনাস লেখার দরকার পড়ে না, শুধু থিটা লিখলেই হয়। যদি আমি অ্যারো না দিই, শুধু একটা, সাপোজ ধরো আমি এরকম বলছি, এদিকে ভোল্টেজ দেখাচ্ছি, এদিকে কারেন্ট দেখাচ্ছি, আমি অ্যারো দিলাম না, শুধু এরকম লিখলাম, তখন মাইনাস থিটা লিখতে হবে। কিন্তু যদি অ্যারো দিয়ে দিই তখন কিন্তু মাইনাস থিটা লিখলে হবে না। যখন আমি ভি লিখবো আর আই লিখবো, এরকম ভাবে অ্যারো দিয়ে দেবো, তখন থিটা লিখতে হবে। কিন্তু যদি অ্যারো না দিই তাহলে মাইনাস থিটা লিখতে হবে, ঠিক আছে। কারণ তুমি এখানে ইন্ডিকেট করছো না যে কে বড় কে ছোট, ঠিক আছে। এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আছে, যে আমি জানি না তোমরা বুঝতে পারলে কিনা। ভি রেফারেন্স আই, তখন তুমি থিটা লিখতে পারছো। আর ভি রেফারেন্স আই, এখানে দুটো অ্যাঙ্গেল কোনো আমি মার্কিং করিনি, কোন দিক থেকে কোন দিকে আমি সেটা মার্কিং করি, তখন আমি মাইনাস থিটা লিখবো, ঠিক আছে। এই কনসেপ্টটা খুব গুরুত্বপূর্ণ, এই কনসেপ্টটা না থাকলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে পুরো একদম। যাক, এটা যদি হয়ে জানতাম গিয়ে না। থাকে। হ্যাঁ, তো ওই অ্যারোটা খেয়াল রাখবে, অ্যারোটার উপর সবকিছু ডিপেন্ড করে, ঠিক আছে। অ্যারো যদি দাও তাহলে আর সাইন দেওয়ার দরকার নেই, যদি অ্যারো না দাও তাহলে সাইন দিতে হবে, ঠিক আছে। সাইনটা অ্যাকচুয়ালি অ্যারোর উপর ডিপেন্ড করে হয়। আচ্ছা না, পরেরটা এগোচ্ছি, এগোই তাহলে। সবার হয়েছে? হ্যাঁ স্যার। হুম হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। হুম দেখো, আমার ফেজার ডায়াগ্রামটা করি। তো ফেজার ডায়াগ্রামটা কি করে করবো, একটা কেস ওয়ান ছিল যেখানে এক্সেল গ্রেটার দেন এক্সি ছিল, তাই তো। তার মানে আমাকে বলো, প্রথমে আমি সিরিজ সার্কিটে কারেন্ট কনস্ট্যান্ট রয়েছে। এবার দেখো, ভোল্টেজ ড্রপ অ্যাক্রস আর, মানে আই ইন্টু আর, উইল বি অ্যালং দ্য আই ডাইরেকশন, আই ইন্টু আর। এবার দেখো, আই ইন্টু আর এর রেসপেক্টে এরপরে যদি আমি দেখতে চাই, এরপরে আমি কাকে দেখতে পাচ্ছি, আই ইন্টু জে এক্সেল, ভিএল এর অ্যাক্রসের ড্রপ। তো আই ইন্টু এক্সেলটা কোন দিকে হবে, আই ইন্টু এক্সেলটা উপরের দিকে হবে, কারণ কি, ইন্ডাকটিভ সার্কিটে ভোল্টেজ অলওয়েজ এগিয়ে থাকে, ঠিক আছে। তো আই ইন্টু এক্সেলটাকে আমি এদিকে প্লট করলাম, ঠিক আছে। আই ইন্টু এক্সিটা কোন দিকে থাকবে, নিচের দিকে থাকবে। আর নিচের দিকে ছোট থাকবে, কেন ছোট থাকবে, তার কারণ হচ্ছে, দেখো আমি এখানে লিখেছি এক্সেল হচ্ছে এক্সেল মাইনাস এক্সেল গ্রেটার দেন এক্সি লিখেছি আমি এখানে, এক্সেলটা বড় লিখেছি, ঠিক আছে। তো আই ইন্টু এক্সেলটাও বড় হবে, তো সেই জন্য আমি উপরের ফেজারটাকে দেখো বড় ড্র করেছি, আর নিচের ফেজারটাকে দেখো ছোট ড্র করেছি। এবার দেখো, এখানে যদি আমি ডিফারেন্সটা বার করি, এই ডিফারেন্সটা কি, আই ইন্টু এক্সেল মাইনাস এক্সি, ঠিক আছে। এবার আমি যদি এই তিনটেকে যোগ করি, আই আর আর আই এক্সেল মাইনাস এক্সি, আই আর প্লাস আই এক্সেল মাইনাস এক্সি, এগুলোকে যদি যোগ করি তাহলে আমি কি পাবো, ভি পাবো। ভিটা কোনটা, এই ভি, এটা হচ্ছে ভি, ঠিক আছে। এই যে ভি ভেক্টরটা যেটা আমরা পাচ্ছি, বা ভি এর যে ম্যাগনিটিউডটা পাচ্ছি, সেটা আমরা কি লিখেছিলাম, সেটা আমি লিখেছিলাম হচ্ছে ভি আর প্লাস ভিএল প্লাস ভিসি, তাই না, এরকম ভাবে লিখেছিলাম। তো দিস ইজ ভিআর প্লাস ভিএল প্লাস ভিসি, দেখো এটা হচ্ছে ভিআর, ঠিক আছে, তার সঙ্গে ভিএল প্লাস ভিসি, মানে আই ইন্টু এক্সএল মাইনাস আই ইন্টু এক্সি। আমরা পরে যেখানে ক্যালকুলেশন করেছি সেখান থেকে দেখো, আমি এখানে এরকম ভাবে লিখে তোমাদের দেখালাম, আই ইন্টু আর প্লাস আই ইন্টু জে এক্সএল প্লাস আই ইন্টু জে মাইনাস জে এক্সি, এরকম ভাবে লিখেছিলাম। এখান থেকে আই কমন নিয়ে নিলে কি আসছিল, আর প্লাস জে কমন নিলে এক্সএল মাইনাস এক্সি, এরকম আসছিল, তাই তো। দেখো, আই ইন্টু এক্সএল মাইনাস এক্সি কম্পোনেন্ট, ঠিক আছে, আই আর এর সঙ্গে আই ইন্টু এক্সএল মাইনাস এক্সি কম্পোনেন্ট যোগ হয়েছে, যোগ হয়ে আমি ভিটা পেয়েছি, ঠিক আছে। দিস ইজ দি ফেজার রিপ্রেজেন্টেশন। কোন কেসটা, কেস ওয়ানটাতে, ঠিক আছে। দেখো, বুঝতে পারলে কিনা বলো, বুঝতে পারলে কিনা বলবে। হ্যাঁ স্যার। স্যার ফেজারটা আরেকবার বলবেন? হ্যাঁ, ফেজারটা আরেকবার বলছি। দেখো, আমি কেস টুটা বলি তাহলে দেখো বুঝতে পারবে। কেস টুটা বলছি, কেস টুটাতে কি হবে, কেস টুটাতে আমি জানি এক্সি গ্রেটার দ্যান এক্সএল, তাই তো। তার মানে আমি রেফারেন্স কাকে ধরবো, সিরিজ সার্কিটে কারেন্টকে। এবার প্রথম কেসে কারেন্ট ড্র হয়ে গেছে, কারেন্ট আমি ড্র করে ফেলেছি। এবার আই ইন্টু আর ভোল্টেজ ড্রপটাকে ড্র করবো, আই ইন্টু আর ভোল্টেজ ড্রপটা কোন দিকে হবে, অ্যালং দ্য ডাইরেকশন অফ আই, আই ইন্টু আর,
দেখো আই এর সাইজ যা তার থেকে আই ইন্টু আর এর সাইজ বড় হবে, কারণ আই ইন্টু আর একটা বড় ম্যাগনিটিউডের, ওই জন্য বড় দেখিয়েছি। এবার দেখো ভোল্টেজ ড্রপ অ্যাক্রস ভোল্টেজ ড্রপ অ্যাক্রস ইন্ডাক্টর, দ্যাট ইজ আই ইন্টু এক্সেল। এখানে আই ইন্টু এক্সেলটা ছোট হবে, তা ওই জন্য উপরের দিকে দেখাচ্ছি আই ইন্টু এক্সেল। এবার এক্সেল যে ভোল্টেজ ড্রপটা, সেই ভোল্টেজ ড্রপটা ডিউ টু ইন্ডাক্টর কারেন্টের থেকে এগিয়ে থাকবে, আর আই ইন্টু এক্সি যে ড্রপটা, ঠিক আছে, সেটা পিছিয়ে থাকবে, কারণ দ্যাট ইজ ডিউ টু ক্যাপাসিটার। ঠিক আছে, এবার এই দুটোকে যদি আমি রেজাল্ট্যান্ট বার করি, এই দুটো রেজাল্ট্যান্ট যদি বার করি, তাহলে কি বেরোবে? এখানে এইটুকু পোর্শন একটা পাবো যেটা আই ইন্টু এক্স সি মাইনাস এক্সেল হবে, এইটুকু পোর্শন পাবো। এবার আই ইন্টু আর টোটালটা, আই ইন্টু আর এটা, তার সঙ্গে আই ইন্টু এক্সেল মাইনাস এক্সি, এই দুটোকে যদি যোগ করি তাহলে আমি কি পাবো? তাহলে আমি ভি পাবো। এইখানে যে ভেক্টরটা ছিল, এই ভেক্টরটা থেকে আমি ভি পেলাম, এখানে আমি ভি পেলাম। দুটো ভি এর ডাইরেকশন আলাদা কেন হলো? একটা কন্ডিশনে ইন্ডাকটিভ সার্কিট ছিল, একটা কন্ডিশনে ক্যাপাসিটিভ সার্কিট রয়েছে। একটা কন্ডিশনে ইন্ডাক্টরটা ডমিনেটিং, একটা কন্ডিশনে ক্যাপাসিটরটা ডমিনেটিং। ঠিক আছে, তো এইভাবে আমরা এটাকে প্লট করলাম। স্যার বলছিলাম যে নিচের কেসটা আছে, সেখানে তো ক্যাপাসিটরটা তো উপরের দিকেও ডমিনেট করতে পারতো, নিচের দিকে ডমিনেট কেন করলো স্যার? উপরের দিকে দেখ, ক্যাপাসিটারের জন্য আবার বলছি, ধর একটা ক্যাপাসিটারের মধ্যে আমি এখানে একটা ভোল্টেজ ড্র করেছি, ঠিক আছে, এর মধ্যে দিয়ে কারেন্ট আছে আই। তাহলে ভোল্টেজ যদি এইদিকে আমি ড্র করি, ভোল্টেজকে রেফারেন্স হিসেবে যদি ড্র করি, তাহলে ক্যাপাসিটরের ক্ষেত্রে বলো কারেন্ট কোন দিকে থাকবে? উপরের দিকে থাকবে না নিচের দিকে থাকবে? নিচের দিকে 90 ডিগ্রি লিড করবে, সরি স্যার, লিড করবে। তার মানে কারেন্টটা কোথায় থাকবে? কারেন্টটা উপরে থাকবে, তাই তো? কারেন্টটা উপরে থাকবে তো। তো দেখো এর রেসপেক্টে ভাবো, এই কারেন্টটা রেসপেক্টে ভাবো, এই আই এর রেসপেক্টে ভাবো, এই আই এর রেসপেক্টে ভিটা কোন দিকে থাকবে? তলার দিকে থাকবে। এই ছবিটাকে উল্টে দাও, এই ছবিটাকে উল্টে দাও, এদিকে আই এদিকে ভি। দেখো এদিকে আই আছে তো এদিকে ভি আছে, আই ইন্টু এক্সিটা এদিকে আছে। ঠিক আছে, আই এক্সিটা সবসময় তলার দিকে থাকবে, মানে ভোল্টেজ ড্রপটা যদি দেখো, এই ফিগারটাতে ভোল্টেজটাকে রেফারেন্স ধরা হয়েছে, ওই জন্য আমি এইভাবে ড্র করেছি। এই ফিগারটাতে দেখো কারেন্টটাকে রেফারেন্স হিসেবে ধরা হয়েছে, ওই জন্য আমি এইভাবে ড্র করেছি। ঠিক আছে, তো ওই জন্য দেখো এই দিকটা বড় হয়েছে। আর এই দিকটা কেন বড় হয়েছে? কারণ এক্সি গ্রেটার দেন এক্সএল আছে। এক্সি আর এক্সএল এর মধ্যে কে বড়? এক্সি বড়। ঠিক আছে, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সটা বড়। হ্যাঁ বলো। হ্যাঁ বুঝতে পেরেছি, কিন্তু আপ এন্ড ডাউনের ব্যাপারটাই বলছিলাম আর কি। আপ এন্ড ডাউন মানে হচ্ছে, দেখো ধরো এই একটা ভেক্টর আছে, এখানে এ ভেক্টর আছে, ঠিক আছে, এই ভেক্টরটা ঠিক উল্টো দিকে আমি একটা ভেক্টর ড্র করেছি, বি ভেক্টর। এই দুটো ভেক্টরের রেজাল্ট্যান্ট কি হয় জানো? এই দুটো ভেক্টরের রেজাল্ট্যান্ট হয় হচ্ছে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। এই দুটো ভেক্টর রেজাল্ট্যান্ট হয় বি, মানে ধরো যে আরো এইভাবে ভাব, ধর তুই একটা দড়িকে টানছিস তোর দিকে, ঠিক আছে, আর তোর ভাই একটা ছোট্ট ছেলে উল্টো দিকে দড়িটা টানছে। এবার বল কে কার কাছে যাবে? তোর কাছে তোর ভাই এগিয়ে আসবে না? হ্যাঁ, তোর কাছে তোর ভাই এগিয়ে আসবে না তোর ভাইয়ের কাছে তুই এগিয়ে যাবি? হ্যাঁ আমি টানতে পারবো বেশি জোরে, আমার কাছে আসবে তাহলে। বেশি টানতে পারবি, তার মানে রেজাল্ট্যান্টটা কি হবে? রেজাল্ট্যান্ট কোন দিকে থাকবে? এই দিকে থাকবে। এটা ভাব তুই, এটা ভাব তোর ভাই। তার মানে আলটিমেটলি তোর ভাইয়ের মুভমেন্টটা কোন দিকে হবে? এই দিকে হবে তো। তার মানে রেজাল্ট্যান্ট ফোর্সটা কোন দিকে কাজ করছে? এই দিকে কাজ করছে তো। দ্যাট রেজাল্ট্যান্ট ফোর্সটা কি হবে? সেই রেজাল্ট্যান্ট ফোর্সটা হবে দুজনের বলের বিয়োগফল, এ মাইনাস বি। দুজনের যে অ্যাপ্লাইড ফোর্স, সেই অ্যাপ্লাইড ফোর্সের বিয়োগফলের সঙ্গে সমান হবে। তো সেইটাই আমি এখানে করেছি। একদিকে আই এক্সি বড় আর একদিকে আই এক্সেল ছোট, তাহলে রেজাল্ট্যান্ট কি হবে? আই এক্সি মাইনাস আই এক্সেল, এটা হচ্ছে রেজাল্ট্যান্ট। দেখো বলো হলো কিনা। কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করবে। কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করবে। স্যার ওই ভিটা ওটা কি স্যার রেফারেন্স, তাই তো? দেখো দুটোই করতে পারো। আমি কি বললাম, যদি সিরিজ সার্কিট হয়, তুমি যখন শিখবে বাচ্চাদের ছোটবেলায়, তুমি ছোটবেলায় যখন শেখা শুরু করছো, তখন তুমি সিরিজ সার্কিটের জন্য কারেন্টটাকে রেফারেন্স ধরে ড্র করবে। ঠিক আছে,
তুমি যখন বড় হয়ে যাবে, ঠিক আছে, পাকা পোনা হয়ে গেছো, তখন এরকম ধরবে, ভোল্টেজটাকে রেফারেন্স ধরে নেবে, তখন তুমি বুঝতে পারবে ছবিটা। আদারওয়াইজ তুমি যখন প্রথম তুমি ফেজার ডায়াগ্রাম ড্র করা শুরু করবে, প্রথম ফেজার ডায়াগ্রাম ড্র করা শুরু করবে, তখন একটা আইডিয়া রাখতে হয়, একটা কনসেপশনে চলতে হয়, নাহলে ফেজার ডায়াগ্রাম ড্র করা শেখা যায় না, ঠিক আছে। তারপর তুমি যখন শিখে যাবে ড্রয়িং করাটা, তখন তোমার কাছে যে কোনো একটাকে রেফারেন্স তুমি ইউজ করতেই পারো, ঠিক আছে। তো রেফারেন্সটা তুমি তোমার মতো ধরতেই পারো, তুমি ভি কেও রেফারেন্স ধরতে পারো, আই কেও রেফারেন্স ধরতে পারো, দ্যাট ইজ আপ টু ইউ। কিন্তু পদ্ধতিটা হচ্ছে আমি এটা যেটা বলেছিলাম, যে প্রথমে কারেন্টকে রেফারেন্স ধরতে হয়, কারণ দিস ইজ এ সিরিজ সার্কিট। ঠিক সেই রকম ভাবে আমি যদি আরএল প্যারালাল সার্কিটকে ড্র করে দেখাই, তখন তোমরা বুঝতে পারবে যে আরএল প্যারালাল সার্কিটটা কিরকম ভাবে হবে। তো এইভাবে আমাদেরকে এই ব্যাপারগুলো বুঝতে হবে। দেখো স্যার এগুলো তো সবগুলো সিরিজের ক্ষেত্রে দেখলাম, প্যারালাল ক্ষেত্রে কি দেখতে হবে আবার? সব দেখতে হবে, দেখতে হবে তো আবার, এটা আমরা পরের দিন দেখবো, ঠিক আছে। আজকে আমরা এই অবধি দেখলাম, পরের দিন দেখবো তারপরে। হ্যাঁ আজকে হজম কর এগুলো। হ্যাঁ, তো সার্কিট গুলো ভালো করে দেখো, ঠিক আছে, সার্কিট গুলো ভালো করে দেখো, অসুবিধা কিছু নেই, সব বুঝতে পারবে। স্যার এটা আপলোড করবে? হ্যাঁ, আপলোড থাকবে, আপলোডেড থাকবে ওটা। কিছু কিছু লেকচার এর পর থেকে আপলোডেড হবে না, মানে ইউটিউবে থাকবে না, ঠিক আছে, যারা পেড আছে তাদেরই থাকবে, আমি আগে থেকেই বলে দিচ্ছি। কিছু সব লেকচার তো আমরা পুরোপুরি করবো না, ঠিক আছে, কারণ তাহলে হবে না, কিন্তু কিছু থাকবে, 50% লেকচার তোমার অনলাইনে অ্যাভেলেবেল থাকবে, 50% লেকচার পুরোটা থাকবে। ধরো আমি যদি এই সার্কিট থিওরি যে পোর্শনটা পড়াচ্ছি, পুরো সার্কিট থিওরির এই পোর্শনটা অ্যাভেলেবেল থাকবে 50%, তাই পুরোটা অ্যাভেলেবেল থাকবে, কিন্তু পরে ধরো একটা চ্যাপ্টার রইলো না, এরকম হতে পারে, অনলাইনে পুরোটা অ্যাভেলেবেল থাকবে না। স্যার তাহলে তো আপনার সাবস্ক্রাইবার বাড়বে না ওইখানে? হ্যাঁ তাহলে তো সাবস্ক্রাইবার বাড়বে না মনে হয়। হ্যাঁ, ওটা তো করতেই হবে, ওটা তো না করার কিছু নেই। দেখো এভরিথিং ইজ এ বিজনেস, ঠিক আছে, যদি তার মধ্যে প্রফিটেবিলিটি না আসে, কোনো কাজ করছো তুমি, সেখান থেকে যদি প্রফিটেবিলিটি না জেনারেট করতে পারো, তাহলে কোনো লাভ নেই, ঠিক আছে। প্রফিটেবিলিটি না থাকলে সেই কাজ করে কোনো লাভ নেই। হ্যাঁ, এবার এবার ব্যাপারটা হচ্ছে কি, বলো। বলছি ইউটিউব থেকে এমনিতে ভিডিওগুলো ডাউনলোড করতে প্রবলেম হচ্ছে, ড্রাইভ থেকে দিলে খুব ভালো হয় আর কি। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ডাউনলোড করবে, আমি রেকর্ডিংটা বন্ধ করে তোমাকে দেখিয়ে দেবো, লাইনে থাকবে, কিভাবে ডাউনলোড করবে আমি দেখিয়ে দেবো তোমাকে, তাহলে তো হবে তো। না না স্যার, ডাউনলোড তো করতে জানি, ওটা ঠিক আছে। হুম, তাও মানে ড্রাইভে দিলে কি হয়, স্পিডটা খুব বেশি থাকে আর কি, তাড়াতাড়ি হয়ে যায়। জানি না কেন ড্রাইভে এত স্পিডে ডাউনলোড হয়, আর ইউটিউবে খারাপ থাকে আর কি অনেকটা। হুম, হুম, হুম। ইউটিউব থেকে ডাইরেক্টলি দেখে নেবে প্লে করে, অসুবিধা কি আছে, কিন্তু প্লে করে একবারই দেখবে, তুমি বারবার থোড়ি দেখবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পর্যন্তই পড়বো, ঠিক আছে। কারোর কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। নেক্সট দিন আমরা আরএলসি প্যারালালটা করে শেষ করব, করে তারপরে আমরা শুরু করব হচ্ছে ইয়েটা, রেজোনেন্স, এই সার্কিট থিওরেমটা শুরু করব, ঠিক আছে। সার্কিট থিওরেমের পর করব রেজোনেন্স, ঠিক আছে, আমরা এই সিকোয়েন্সে চলবো। এখন তাহলে সার্কিট থিওরিটাই চলবে এখানে? হ্যাঁ, এখানে সার্কিট থিওরি চলবে, এখানে সার্কিট থিওরি থেকেই ম্যাক্সিমাম কোশ্চেন। সার্কিট থিওরি থেকে, থিওরি মেশিন। হ্যাঁ, সার্কিট থিওরি মেশিন থেকে, সার্কিট থিওরি শেষ হয়ে গেলে আমরা মেশিন শুরু করবো, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সার্কিট থিওরি শেষ হয়ে গেলে মেশিন শুরু করবো, সার্কিট থিওরি সময় লাগবে, ঠিক আছে। তাহলে আমি এখানেই ক্লাসটাকে এন্ড করলাম। লিখ করলাম স্যার। হ্যাঁ, লিখ করতে পারো, অসুবিধা নেই। স্যার আসছি। হ্যাঁ, অরণ্য একটু থাকো, তুমি জানো তো কিভাবে ইয়ে করতে হয়, ডাউনলোড করতে হয় ইউটিউব থেকে? আমি ওই সেট ফ্রম কিংবা স্ন্যাপটিউব থেকে করছি হ্যাঁ, আর ঠিক আছে, করে নাও, অসুবিধা নেই, ঠিক আছে। স্যার ওই অঙ্কটা ডাইরেক্ট তো স্যার তো অ্যাভেলেবেল করে রেখেছে। হুম হুম, ও অনলাইন দেখে নিতে পারো, অসুবিধা কিছু নেই, অনলাইন সমস্ত লেকচারই থাকবে। হ্যাঁ, নেটের সমস্যা থাকে। স্যার যে অঙ্কটা পাঠিয়েছিলাম দেখেছিলেন? দাঁড়াও 1 মিনিট, আমি করে দিচ্ছি, লাইনে থাক, যার সমস্যা আছে লাইনে থাকবি। স্যার আমি রেকর্ডিংটা বন্ধ করি।